প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমাকে একটু আগে জানাও যে অডিও অ্যান্ড ভিডিও ঠিকঠাক আছে কিনা, অর্থাৎ তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা অ্যান্ড কথাগুলো ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, এটা একটু আমাকে আগে জানাও। দেন আমি আমাদের আজকের এই লাইভ সেশন শুরু করব অ্যান্ড তোমাদের সাথে আরও অনেকগুলো কথাবার্তা বলবো A to Z HSC 21 ব্যাচের শিক্ষার্থীদের জন্য যেহেতু এই আয়োজন। তো সবাই একটু আমাকে জানাও। ওকে, আমি একটু দেখিনি যে অডিও ভিডিও অ্যান্ড বাকি সব কিছু আমাদের এখানে পারফেক্ট যাচ্ছে কিনা। এটা দেখেই আমি তোমাদের সাথে কয়েকটা স্পেসিফিক পয়েন্ট নিয়ে ডিসকাস করতে যাচ্ছি, এবং যে পয়েন্টগুলো নিয়ে তোমরা মূলত সংশয় থাকবে এবং একটা স্পেসিফিক বা একটা কারেক্ট ডিসিশন কিন্তু লাইফ চেঞ্জ করে দেয়। অ্যান্ড সেই লাইফ চেঞ্জ করা কিছু কথাবার্তা, কিছু ডিসিশন নিয়ে মূলত আমাদের আজকের এই লাইভ তোমাদের সাথে হতে যাচ্ছে। তো সবাইকে আমাকে ক্লিয়ারলি জানাও, আর আমি চেষ্টা করব তোমাদের সাথে নিয়মিত এখন থেকে এরকম লাইভ সেশনের আয়োজন করতে, তোমাদের কথাগুলো শুনতে এবং তোমাদেরকে নিয়ে আরও বেশি সময় তোমাদের সাথে দিতে। তো আমার কিছু অপিনিয়নে বা কিছু এক্সপিরিয়েন্স শেয়ারিংয়ে এবং বা কিছু কথাবার্তা যদি তোমাদের লাইফের একটা টার্ন হয়ে যায়, দেন এটা আমাদের জন্য অনেক বড়, বা আমার নিজের জন্য অনেক বড় একটা প্রাপ্তি হবে। তো সবাই একটু আমাকে জানাও যে কে কোথা থেকে বসে এই সেশনে আছো, একটু আমাকে দ্রুত জানায় দাও। আমি তোমাদের লোকেশনগুলো একটু দেখে নিতে চাই। ওকে, যে কে কোথা থেকে বসে এই সেশনে আছো, তারপর আমি আমাদের আজকের যাত্রা, আজকের কথা, আজকের লাইভ শুরু করে দিচ্ছি, বা আমাদের এই মুহূর্তে তোমাদের জন্যে কি আছে বা তোমরা কি করবা এগুলো নিয়েও কথা বলে দিচ্ছি। ওকে, আমি একটু দেখিনি যে সব কিছু কারেক্ট কিনা, একটু আমাকে রেসপন্স করো। আমি এখানে কমেন্ট দেখতে পাচ্ছি একসাথে। তুমি একটু আমাকে আগে জানাও যে অডিও ভিডিও ওকে কিনা। সেকেন্ডলি এটা জানাও যে আহ, কথাগুলো ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, এবং তুমি কোথা থেকে বসে এখন আমাদের এই লাইভ সেশনে জয়েন করেছো, এটা একটু আমাকে জানাও। আচ্ছা, ওকে ওকে, এভরিথিং ইজ অল রাইট, ডান। আচ্ছা, হ্যাঁ। তো ফার্স্ট অফ অল আমরা যে কথা নিয়ে আগে আলোচনা আজকে শুরু করব, সেটা হচ্ছে এই যে তোমাদের আজকে হায়ার ম্যাথ ফার্স্ট পেপার পরীক্ষা হয়ে গেল। মাশাল্লাহ, আমার কাছে খুবই ভালো লাগলো যে আমাদের যে সাজেশন বা যে কন্টেন্ট সেগুলো থেকে মানে সবই কমন পড়েছে, বা কমন না পড়ার কোনো কারণ নেই, কারণ ফার্স্ট অফ অল প্রশ্ন সহজ হয়, সহজ করেছে। আর দ্বিতীয়ত যে কন্টেন্টগুলোর কেসে আমরা সবই পড়াই। আচ্ছা, এখন তোমাদের HSC 21 ব্যাচের শিক্ষার্থীরা কিন্তু কয়েকদিন পরেই ভর্তি যুদ্ধে সবাই নেমে পড়বা, এবং এই ভর্তি যুদ্ধের কেসে কিছু মিস্টেক, কিছু ডিসিশন মেকিং, কিছু জায়গায় যদি একটু ভুলভাবে কাজ করা হয় তাহলে বিশাল ক্ষতি হয়ে যায়। এবং এরকমও হয় যে প্রচুর পরিমাণে আমরা এটাও শুনি যে অনেক পড়াশোনা করতো, সারা দিন রাত পড়াশোনা করছে, কিন্তু কোথাও চান্স আসে নাই। তোমাদের এখানে তোমরা যে বোর্ড এক্সাম দিয়েছো, তোমরা বিশ্বাস রাখো বা শিওর থাকো যে মোটামুটি ভালো পরীক্ষা দিয়েছো, তোমাদের A+ মার্কস চলে আসবে। অ্যান্ড এটাই আসার কথা, কারণ এবার A+-এর কেসে যথেষ্ট সহজ প্রসেসের মধ্যে দিয়ে A+-এর ব্যাপারটা এবার হচ্ছে, কিন্তু হাজারো A+ কোথাও চান্স পায় না। তোমরা কি সেটা জানো? বলো তোমাদের কার কি টার্গেট এখানে। আমি একটু তোমাদের সাথে কথা বলার আগে একটু জেনে নিই এখানে কার কি টার্গেট। একটা হচ্ছে ভার্সিটি, আরেকটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং, আরেকটা হচ্ছে মেডিকেল, আরেকটা হচ্ছে কনফিউজিং সিচুয়েশান। কে কোন সিচুয়েশানে আছো, টার্গেট ফোকাসে করতে পেরেছো? ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল অ্যান্ড কনফিউজিং স্টেজে আছো, এখনও বুঝতে পারতেছি না যে আমি কি করব। হ্যাঁ, আমি চাইলে এখানে একটা পোল দিতে পারতাম, এখন জুমে সেটা করা যায়, বাট সমস্যা নেই। একটু আমাকে বলো যে তোমাদের কারা কোন সিচুয়েশান এখন আছো। মেডিকেল ডিটারমাইন্ড আছি, ভার্সিটি ডিটারমাইন্ড, ইঞ্জিনিয়ারিং ডিটারমাইন্ড, কনফিউজিং ডিটারমাইন্ড। আমি খুব কনফিউজড অবস্থায় আছি, আমি এখনও বুঝতে পারছি না যে আমার কোন প্রস্তুতি নিতে হবে। এটা একটু আমাকে রেসপন্স করো, আমি একটু দেখি। আচ্ছা, ওকে, মেডিকেল, ভার্সিটি, আচ্ছা, ইলিয়াস মেডিকেল, ওকে, সুমি ভার্সিটি, আচ্ছা। তো আরও অনেকগুলো কমেন্ট দেখতে পাচ্ছি। তো আমি প্রথমত তোমাদের এই সময়টাতে, তোমরা যেহেতু অলরেডি শর্ট সিলেবাস থেকে পড়াশোনা করেছো, কিন্তু ভর্তি পরীক্ষাটা আমরা যদিও এখনও শিওর না যে শর্ট সিলেবাসেই কমপ্লিটলি দিবে নাকি ফুল সিলেবাস দিবে, যদিও আমরা এখনও শিওর না, কিন্তু একটা কথা যে জায়গায়, সেটা হচ্ছে যদি কোনো কারণে গভর্নমেন্ট থেকে বা ভার্সিটি অথরিটি থেকে বলেও দেয় যে শর্ট সিলেবাসে ভর্তি পরীক্ষা নিবে, তারপরেও কিন্তু তোমাকে ফুল সিলেবাস টাচ করে প্রিপারেশন নিয়ে পরীক্ষা হলে যাইতে হবে। আমাদের এতদিনের এক্সাম এক্সপিরিয়েন্স, ভর্তি পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস এক্সপিরিয়েন্স এটাই বলে
যে ভুলেও শর্ট সিলেবাসের প্রস্তুতি নিয়ে পরীক্ষা হলে যাওয়া যাবে না। যদি সেটা কোনো কারণে যাও, তুমি নিজে অনেক বড় একটা মিস্টেক করে ফেলবা, যেটা তোমার করা কোনোভাবেই ঠিক হবে না। এবং যেহেতু এটা ভর্তি পরীক্ষার ব্যাপারটা লাইফ অ্যান্ড ডেথ ব্যাপার, সেই জায়গাটাতে তুমি যদি একটা ফার্স্ট ভুল ডিসিশন হইতে পারে তোমার এটা, যে তুমি শর্ট সিলেবাসের প্রস্তুতি নিয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রিপেয়ার্ড হবা। আর এই একটা ভুল ডিসিশন কিন্তু তোমাকে পুরো ধ্বংস হয়ে যেতে পারে। কারণ আমাদের প্রিভিয়াসলি এক্সপিরিয়েন্স আছে যে বুয়েট ভর্তি পরীক্ষায়, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যখন বই চেঞ্জ হয়েছিল 2013-14 সেশন, 2015 ভর্তি পরীক্ষায়, তারপরে বই চেঞ্জ হয়ে গেছে, আমাদের তো অধ্যায় কমাচ্ছে, বই চেঞ্জ হয়ে যাওয়ার সিচুয়েশানেও পুরনো বই থেকে অনেকগুলো প্রশ্ন ওই বছর ভর্তি পরীক্ষাগুলোতে দিছে। জগন্নাথ ইউনিভার্সিটিতে সেকেন্ড টাইমের স্টুডেন্টসরা পরীক্ষা দিত তখনও, তো দেখা গেল যে কয়েকটা কোয়েশ্চেন যেগুলো পুরনো সিলেবাস থেকে দিয়ে দিছে, মানে বই যে চেঞ্জ হয়ে যাওয়ার সিচুয়েশানে পুরনো সিলেবাসের প্রশ্ন দিয়ে দেয়। সেখানে শর্ট সিলেবাসের কেসে কোনো নিশ্চয়তা নেই। তো প্রথমত তোমাকে তুমি যদি চান্স পাইতে চাও, বা তুমি যদি চাও যে আমি চান্স পাবো এবং আমি বেস্ট একটা প্রিপারেশন নিব, আমাকে চান্স পাইতেই হবে, তাহলে ফার্স্ট কন্ডিশন, তোমাকে ফুল সিলেবাসে প্রস্তুতি নিতে হবে, এটার কোনো বিকল্প নাই। সেকেন্ড কন্ডিশন, সেকেন্ড ভুল পয়েন্ট, যে অ্যাকচুয়ালি আমি এখন কোথায় কোচিং করব, কিভাবে পড়াশোনা করব। তোমাদের এখানে আমি একটা কথা শুধু তোমাদেরকে আমি বলতে চাই, তোমরা অনেকবারই আমরা এটা দেখি যে একই স্টুডেন্ট একই সাথে মেডিকেলে চান্স পায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পায়। তোমরা তো দেখো এইবার যে বইটা ফার্স্ট হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে ফার্স্ট, আইআইটিতে ফার্স্ট, মেডিকেলে একটা ভালো মানে 56-57 র্যাঙ্ক। তারা কীভাবে পারছে, তারা কি পড়ে পারছে, তুমি সেটা একটু বলো। তারা কিন্তু একই বই পড়াশোনা প্র্যাকটিস করছিল, যে বইটা তুমি পড়তেছো সেই বই পড়ে একটা জায়গায় একটা স্টুডেন্ট বা অনেকগুলো স্টুডেন্ট অনেকগুলো জায়গায় চান্স পাচ্ছে, আবার অনেকগুলো স্টুডেন্ট কোথাও চান্স পাচ্ছে না, বই তো একটা। তাহলে এখানে ফ্যাক্টর কি? ফ্যাক্টর হচ্ছে গাইডলাইন এবং পড়ার পদ্ধতি, খুব স্পেসিফিক পয়েন্ট। এই একমাত্র প্রপার গাইডলাইন মিসিংয়ের জন্যে কত যে স্টুডেন্টস প্রতি বছর রেজাল্ট খারাপ করে, বুঝেই না যে কী পড়বে, বুঝেই না যে কীভাবে পড়বে। এবং ফ্রাস্ট্রেশন যখন মাথায় একবার ঢুকে আসে, একবার যখন মাথার মধ্যে ফ্রাস্ট্রেশন চলে আসে, তখন কমপ্লিটলি পড়াশোনায় ফোকাস করে রাখা খুব কঠিন হয়ে দাঁড়ায়। এই যে 20 ব্যাচের ভর্তি পরীক্ষা যাচ্ছে, আমার অনেক স্টুডেন্টস এই যে হলিক্রস মেডিকেলে গেছে, ভার্সিটিতে গেছে, বিভিন্ন জায়গায় চান্স পাইছে। আবার একটা অংশ স্টুডেন্টস আমি দেখলাম, খবর নিলাম আমি রিসেন্টলি, কল গেল অফিস থেকে, যারা চান্সই পায় নাই, হলিক্রসের স্টুডেন্টস এখনও ভালো জায়গায় চান্সই আসে নাই, রাজশাহী বিশ্ববিদ্যালয় বা আদার্স বাইরের বিশ্ববিদ্যালয়গুলোতে আসতেছিল, হয় তাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ইজিলি হয়ে যেত, আসেই নাই। কেন? কারণ জানতে পারলাম যে ওটা লাস্ট মুহূর্তে বা লাস্টের দিনগুলোতে পড়াশোনা করবে এই আগ্রহটা হারাই ফেলছে। কী জন্য পড়াশোনা করব, মানে পড়াশোনা করার প্রতি কোনো টান মোহ কিচ্ছু কাজ করতো না। ফ্রাস্ট্রেশন এত বেশি পরিমাণে ভিড় করছে, সে ধরে নিছে যে কোথাও চান্স পাবে না। অথচ এত ভালো স্টুডেন্টস ছিল যে আমি নিজেও শকড হয়ে যাচ্ছিলাম, কারণ ওরই ফ্রেন্ডসরা একই সাথে আমার কাছে প্রাইভেট পড়তো, ব্যাচগুলোতে ছিল, এখন ইজিলি এত ভালো ভালো জায়গায় বুয়েটে, কিছু ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কিছু জাহাঙ্গীরনগরে, কিছু চুয়েটে, কিন্তু চান্স আসে নেই। আমি নিজেই শকড। তো এই যে এক্সপিরিয়েন্সগুলো প্রতি বছর, মানে ভালো এক্সপিরিয়েন্সের সাথে খারাপ এক্সপিরিয়েন্স আমি ফেস করতেছি স্টুডেন্টসদের থেকে, সেই এক্সপিরিয়েন্সগুলো কিন্তু একটা আলাদা ভ্যালু আছে। আর অনেক স্টুডেন্টস নিয়ে কাজ করার সুবাদে এক্সপিরিয়েন্সের পরিমাণ হিউজ। সো সেই জায়গাটা থেকেই মূলত আমাদের এই লাইভ সেশনের সিকোয়েন্স। আমি চেষ্টা করব কিছুদিন পরই তোমাদের সাথে এরকম লাইভ ডিসকাশনে আসতে, যাতে তোমরা এক্স্যাক্টলি ভুল ডিসিশন থেকে কারেক্ট ডিসিশনে আসার একটা সুযোগ পাও। আচ্ছা, এখন কি করব? আমি ফার্স্ট অফ অল, যারা নিজের প্রস্তুতির উপর কনফিডেন্ট না, আমি কয়েকটা সলিউশন দিয়ে দিচ্ছি, একটু মাথায় রাখো। এই সলিউশনগুলো লাইফ টার্নিং সলিউশন। আবারও বলি, একটু মাথায় রাখো, এই সলিউশনগুলো লাইফ টার্নিং সলিউশন। এই সলিউশনগুলো লাস্ট 2013 সাল থেকে 2021 সাল পর্যন্ত আমার টোটাল ভর্তি যুদ্ধের এক্সপিরিয়েন্স থেকে এই কয়েকটা সলিউশন আমি তোমাদেরকে দিই। ফার্স্ট সলিউশন, তুমি যদি তোমার প্রিপারেশনে কনফিডেন্ট না হও, কি বললাম, তুমি যদি তোমার প্রিপারেশনে ফার্স্টলি কনফিডেন্ট না হও, ভুলেও মেডিকেল আর ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে যাও না। কি বললাম? ভুলেও মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে যাও না। তোমার জন্য বেস্ট হচ্ছে ভার্সিটি প্রিপারেশন নেওয়া। তার কারণ ভার্সিটির কেসে যদি ভার্সিটি প্রিপারেশন স্ট্রংলি নিতে পারো, বাংলাদেশে এতগুলো ভার্সিটি, এতগুলো সিট এখানে,
তোমার চান্স বা কোথাও কোনো না কোনো জায়গায় পাবলিকে পড়ার রেট অনেক বেড়ে যাবে। কি বললাম বলো? পাবলিক ভার্সিটিতে চান্স পাওয়ার রেট তোমার অনেক বেড়ে যাবে যদি তুমি তোমার প্রিপারেশনে কনফিডেন্ট না হও। বেসিক বর্তমান পরিস্থিতি প্রিপারেশনে যদি তুমি কনফিডেন্ট না হও, তুমি অবশ্যই ভার্সিটি প্রিপারেশন নাও, প্রথম কথা গেল। আর যদি তুমি প্রিপারেশনে সুপার কনফিডেন্ট থাকো বা মাচ বেটার কনফিডেন্ট প্রিপারেশন নিয়ে, সেই জায়গায় তোমার গোল সেট করো যে তোমার আসলে টার্গেট, তুমি কি মেডিকেলের দিকে যেতে চাচ্ছ নাকি ইঞ্জিনিয়ারিংয়ে যেতে চাচ্ছ। তোমার হচ্ছে মেডিকেলের দিকে তুমি ফ্যাশনেট নাকি ইঞ্জিনিয়ারিংয়ের দিকে ফ্যাশনেট, সেই জায়গাটাতে দুইটা ভাগ হয়ে যাবে। যারা সবচেয়ে ভালো স্টুডেন্টস তাদের জন্য এই কথাগুলো। সেক্ষেত্রে একটা ভালো অংশ মেডিকেলের জন্য ট্রাই করবা, আর একটা অংশ ডেফিনেটলি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ট্রাই করবা। তবে এখানে মেডিকেল প্রিপারেশানটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস এবং রিস্কি প্রিপারেশান। কি বললাম? মেডিকেলের জন্য প্রিপারেশান নেওয়াটা সবচেয়ে ডেঞ্জারাস এবং রিস্কি প্রিপারেশান। তার কারণ এই যে আমি প্রথমে একটা উদ্ধৃতি দিলাম, আমার কিছু স্টুডেন্টস হলিড ক্রসের ছিল গতবারও 20 ব্যাচের, এর কোথাও চান্স আসেই না। রাজশাহীতে আসছে, তারপর জাহাঙ্গীরনগরের হচ্ছে বায়োলজি অনুষদে আসছে, কিন্তু আমি তাদের থেকে এটা আশা করি নাই। আমার আশা ছিল তাদের যদি কোনো কারণে মেডিকেল মিস হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় মাস্ট আসতে হবে, তার আসতেই হবে, কেন আসবে না? সে যথেষ্ট ভালো পরিশ্রম করছে, পড়াশোনা করছে। আমাদের টিচারদের বা আমার নিজের কেসে আমি মানে এইসব জিনিস খুব মানে না আসলে খারাপ লাগে, বা আমি এটা বলি যে আসতেই হবে, কেন আসবে না? তুমি পড়তেছো, তোমার আসতেই হবে, মাস্ট, তোমাকে চান্স পাইতেই হবে। সো গাইডলাইনে থাকলে এটা হয়ে যায়, বা কানেকশানে থাকলে। এরা লাস্টে আমার সাথে কানেক্টেডও ছিল না। যাই হোক, এখন কি বললাম, যদি মেডিকেলের প্রিপারেশনটা নেওয়াটা মাচ রিস্কি অ্যান্ড ডেঞ্জারাস। তার কারণ তুমি যদি ওইখানে মেডিকেলে কোনো কারণে সিট মিস হয়ে যায়, তোমার পাবলিক ভার্সিটিতে হওয়ার রেট অনেক কমে যাবে। অ্যান্ড আমি এখানে স্পেসিফিক একটা পয়েন্ট বলে রাখি, যদি তুমি ফুল ফোকাস থাকো মেডিকেলের প্রিপারেশন নিবা, তুমি ভার্সিটি ম্যাথ কইরো না। কি বললাম? ফুল ফোকাসড যদি থাকো যে আমি মেডিকেলে পড়বো, মেডিকেলের প্রিপারেশন নিব, তুমি ওইটার বাইরে কোনো দিকে ট্রাই করতে যাও না। ফুললি মেডিকেল ডিটারমাইন্ড হয়ে কোচিংগুলো করো, যাতে হয়। কি বললাম? যাতে হয়, না হয় এরকম যেন না, যাতে হয়, মাস্ট হইতে হবে। এমনভাবে পরিশ্রম করবা যেন চান্স চলে আসে, এমনভাবে পড়াশোনা করবা, এমনভাবে প্রত্যেকটা লাইন বাই লাইন, মেডিকেলে তো পড়ানোর স্টাইলই হচ্ছে এটা, প্রত্যেকটা লাইন বাই লাইন এমনভাবে তুমি প্র্যাকটিসে রাখবা, চর্চা রাখবা, যেন তোমার প্রশ্ন কমন আসে। যেন তুমি পরীক্ষায় যে কোচিংয়ে ভর্তি হও, তুমি যেন ওই কোচিংয়ে যদি 50 মার্কের পরীক্ষা হয়, 48, 49, 50 এরকম যেন, বা 100 মার্কের পরীক্ষা হলে 90, 95, 98, 99, 100 এরকম যেন মার্ক হয়। যদি এরকম করে তুমি ফোকাসে রেখে মার্কগুলো উঠাইতে পারো, যদি এরকম করে যে আমি মেডিকেলের প্রিপারেশন নিছি, আমি মেডিকেলে চান্স পাইয়ে ছাড়বো, আমাকে চান্স পাইতেই হবে। আমার আর অন্য সকল দরজা বন্ধ হয়ে গেছে, কারণ আমি অলরেডি দেখতেছি মেডিকেল প্রিপারেশন নিলে যদি চান্স না হয়, ভালো ভার্সিটিতে, পাবলিক ভার্সিটিতে হওয়ার চান্স, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হওয়ার চান্স খুব রেয়ার, খুবই কঠিন। সো তুমি অলরেডি তোমার অপশন বন্ধ করে দিছো। সো যে অপশনটা তুমি চুজ করছো, এটাতে তুমি সুপার ডুপার তুমি ফোকাস থাকো, যাতে এখানে কোনো প্রকার ভেজাল না ঢোকে। যদিও আমাদের ভার্সিটি ম্যাথে কোর্স আছে, আমরা ভার্সিটি ম্যাথগুলো আর ব্যাচ কন্টিনিউ করি, বাট আমি নিজে তোমাকে সাজেস্ট করছি ভার্সিটি ম্যাথ কোথাও করা দরকার নেই, আমার কাছে না, কোথাও করা দরকার নেই। ফুললি ফোকাস থাকবে যেন মেডিকেলে হয়েছে। আর মেডিকেল হয়ে গেলে তোমার ভার্সিটি ম্যাথ দিয়ে কী করবা? স্বাভাবিক কথা, তোমার মেডিকেলে হয়ে গেলে তোমার ভার্সিটি ম্যাথে প্রিপারেশন নেওয়া লাগতেছে না। আর এটা হচ্ছে কথা, খুবই ফোকাস থাকা, খুবই ফোকাস থাকতে হবে, যেন হইতেই হবে, যেন হয়ে যায়। আচ্ছা গেল, এরপর যদি কোনো কারণে না হয়, তখন কি করবা? তখন অবস্থা কাহিল হওয়ারই কথা। সো আমি কখনোই এটা বলবো না যে সেফ জোনে থাকার জন্য তুমি মেডিকেল প্রিপারেশনের সাথে সাথে ভার্সিটি প্রিপারেশন নাও বা ভার্সিটি ম্যাথটা করে রাখো। এই কথাটা কমপ্লিটলি রং, কারণ এটা হয় না, হয়ে ওঠে না প্রিপারেশন নিয়ে। কারণ আমি লাস্ট কয়েক বছরে অনেক স্টুডেন্টস আমার কাছে, যারা বিভিন্ন কোচিংয়ে ঠাঙ্গেটে কোচিং করতো, আমার কাছে ভার্সিটি ম্যাথ এসে পড়তো, মেডিকেলের কোর্স করতেছে, ভার্সিটি ম্যাথ আমার কাছে এসে পড়তেছে। আমি দেখছিলাম এরা প্রেশার নিতে পারে না, ভার্সিটি ম্যাথেও তো একটা প্রেশার আছে, প্রেশার নিয়ে পড়তে পারতো না। তো এদের দেখা গেলো মেডিকেল যাদের হয় নাই, হয়ে গেছে, তারা তো বাইচে গেছে। যাদের হয় নাই তাদের হচ্ছে একটু কষ্ট হয়ে গেছে, কারণ তাদের ভার্সিটি ম্যাথটা আমার কাছে এসে ক্লাস করছে ঠিকই, কিন্তু এটা তো বাসায় প্র্যাকটিস করার সময় পায় নাই। আর বাসায় প্র্যাকটিস না করলে সে চান্স পাবো কেমনে? স্বাভাবিক কথা, বাসায় প্র্যাকটিস না করলে অবশ্যই চান্স পাবে না। তো এটার ক্ষেত্রে একটা সলিউশন আছে, যদি এরপর সলিউশন হচ্ছে, এখন অনলাইনের কারণে তোমরা এবার সুবিধাটা পাবা যে টিচারদের রেকর্ডেড কোর্স ভালো আছে, দরকার রেকর্ডেড কোর্স একটা পারচেস করে রাখলা, আস্তে আস্তে দেখে নিলে তোমার মতো করে। এটা একটা কথা, কারণ আগে তো কী হতো, আগে ক্লাস মিস করলে কিন্তু এটা পাইতো না, এবার কিন্তু সেটা পাওয়া যাচ্ছে। আচ্ছা গেল, এবার তাহলে হচ্ছে এরপরও আমি কিছু কথা বলবো তোমাদের প্রশ্ন নিয়ে, তারপর ভার্সিটি ইঞ্জিনিয়ারিংয়ের কথায় আসি। এবার
তো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন এটা আমরা সবসময় বলি সবচেয়ে টাফেস্ট প্রিপারেশন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন, এবং এখানে অনেক হাই থট কন্টেন্ট প্র্যাকটিস করা লাগে, এবং অনেক হাই থট কন্টেন্টের থেকেও এখানে টাইম এফিসিয়েন্টলি মানে টাইমটাকে ওইভাবে ইউটিলাইজ করে অনেক অনেক জিনিস চিন্তা নির্ভর প্রশ্ন অ্যানালিটিক্যাল প্রশ্নগুলো মাথায় রাখা লাগে, বড় বড় প্রশ্ন কনসেপ্টের। অ্যান্ড তোমার যদি ফ্যাশন খুব ভালো হয় এবং বেসিকগুলো খুব স্ট্রং হয়, দেন তোমার জন্য ইঞ্জিনিয়ারিং সেক্টর বা আমাদের সেক্টর তোমাদের জন্য স্বাগতম ইঞ্জিনিয়ারিং কোচিংয়ের জন্য। অ্যান্ড এই বছর ইঞ্জিনিয়ারিং কোচিং যারা করবা তাদের জন্য একবার ডেঞ্জারাস জুন একটা, সেটা হচ্ছে তুমি হচ্ছে যেহেতু শর্ট সিলেবাস পড়ে আসছো, ফুল সিলেবাস অনেক দিন ধরে প্র্যাকটিস নাই, তোমাকে একাডেমিকের বইয়ের প্রতিটা প্রশ্ন তোমাকে অবশ্যই পড়তে হবে। আবারও বলি, যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং অর ভার্সিটি, শর্ট সিলেবাসের বাইরে যতগুলো অধ্যায় আছে প্রত্যেকটা অধ্যায়ের যে হাইলাইটেড অঙ্ক আছে প্রত্যেকটা প্রশ্ন তোমাকে করতে হবে। যদি তুমি শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলোর বইয়ের অঙ্কগুলো না করে প্রিপারেশন নিতে যাও, তুমি বিশ্বাস রাখো ভর্তি পরীক্ষা যে প্রশ্নটা দিবে তুমি এটা সলভ করে আসতে পারবা না। হয় না, আসলেই হয় না। তুমি যদি, আবারও বলি কি বললাম, তুমি যদি ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন রাখো, শর্ট সিলেবাসের বাইরের যে কয়টা অধ্যায় আছে তোমাকে মাস্ট ওই অধ্যায়গুলোর, ম্যাথের ক্ষেত্রে মাস্ট অঙ্ক যেগুলো বইতে আছে হাইলাইটেড বা ইম্পর্টেন্ট টাইপের অঙ্কগুলো প্রত্যেকটা অঙ্ক তোমাকে করতে হবে, বাধ্যতামূলক। অঙ্ক এরকম না যে তুমি অল্প কিছু শর্টকাট পড়ে গিয়ে পরীক্ষা হলে পারবা। ভাই পরীক্ষা হলে কিন্তু তুমি শুধু ম্যাথ অ্যান্সার করবা না, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ভার্সিটির ক্ষেত্রে। ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে বইটা 600 মার্কের পরীক্ষা, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি তোমার কিন্তু সব গোলায়া যাবে। সো মূল পয়েন্ট, তোমাকে শর্ট সিলেবাসের বাইরের প্রত্যেকটা চ্যাপ্টারের অঙ্ক তোমাকে বইয়ের হচ্ছে যে অঙ্কগুলো ইম্পর্ট্যান্ট আসতে পারে সম্ভাব্য, যেগুলো বেসিক ক্লিয়ারিং অঙ্ক, এগুলো বাধ্যতামূলক করতে হবে। যদি না করার জন্য বা পাবলিক ভার্সিটি অলরেডি তুমি 10 কদম পিছিয়ে গেছো যদি তুমি এগুলো না করে প্রিপারেশন নিতে চাও। আমার এই কথাগুলো তুমি হচ্ছে মিলিয়ে নিও। যারা এই লাইফ তো আমি ডিলিট করবো না, লাইফটা থেকে যাবে, এই গ্রুপে থাকবে, ম্যাথডার্স গ্রুপে থাকবে বা আমার পেজে থাকবে। তুমি যখন ভর্তি পরীক্ষার হলে বসবা আমার কথাগুলো মিলিয়ে নিও, কারণ আমি জেনে বলতেছি, আন্দাজে বলতেছি না, গেস করে বলতেছি না। আমি জানি যে তোমরা ভর্তি পরীক্ষা কী ফেস করতে যাচ্ছ, কী ফেস তোমার বিগত বছরে 6-7 বছরে তোমার স্টুডেন্টসরা ফেস করছে, তোমার সিনিয়ররা ফেস করছে, কি পড়াশোনা করে, কোন টাইপের পড়াশোনা করে বুয়েটে ভর্তি হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে টপ র্যাঙ্কে আসছে। আমি সেগুলো জানি, কারণ এত বছর পড়াচ্ছি, এত স্টুডেন্টস, সেই জায়গায় এই এক্সপিরিয়েন্সটা আসছে। সো আমি স্পেসিফিকভাবে বলে দিই, এই যে একটা পরীক্ষা, আরেকটা পরীক্ষা আছে ম্যাথ সেকেন্ড পেপার, তারপর তো দ্যাটস গুড হয়ে গেল। শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো বাধ্যতামূলক তুমি হচ্ছে করে যাবা। বইয়ের অঙ্কগুলো প্রত্যেকটা অঙ্ক যেগুলো হাইলাইটেড ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো করে যাবেন। এই বছর লিখে রাখো সবাই, যারা শুধু কোচিং নির্ভর হবে, শুধু কোচিং নির্ভর মানে পপুলার কোচিংগুলো শুধু কোচিং নির্ভর হবে, এই পোলাপাইনগুলা বা এই স্টুডেন্টসগুলা যদি ঠিকভাবে নিজে বাসায় প্র্যাকটিস না করে, এরা চান্স পাওয়ার অবস্থায় খুব কাহিল অবস্থায় চলে যাবে। কারণ কোচিংয়ে বিগত বছরে আমাদের এক্সপিরিয়েন্স যেটা বলে মাত্র 10টা ক্লাস থাকে নেওয়ার জন্যে, অ্যান্ড এই বছর সেটা সম্ভব না। এই বছর সেটা 10টা ক্লাসে তুমি 12টা অধ্যায় পড়ে আসো নাই, ওই 12টা অধ্যায়ের বেসিক পড়াইয়া শেষ করা 10টা ক্লাসে এটা সম্ভব না। এই তোমাদের অবস্থা এখন সেই জায়গায় নাই, যেটা বিগত বছরে যারা ফুল সিলেবাস পড়ে প্রস্তুতি নিত তারা পারতো, তোমরা এটা পারবাই না, সম্ভবই না আসলে। আমি জানি ম্যাথে কী অবস্থা, কী কাহিনীযুক্ত অবস্থা তুমি পড়তে যাচ্ছ। সো যারা এবার ভালো করতে চাও, আমি একটা শুধু হিন্টস বলে দিই, একটা স্ট্র্যাটেজি বলে দিই, যে ভাইয়ারা একটা কোচিং মেনটেন করো ডেফিনেটলি, তাইলে একটা মানে একটা এনভায়রনমেন্টের মধ্যে থাকতে পারবা। কারণ একটা কোচিংয়ে মেনটেন করতে পারলে ভালো, একটা কমিউনিটি মেনটেন করতে পারলে ভালো, বাট হয় বাসায় টিচার রাখবা, আর না হলে যদি ফিনান্সিয়ালি সমস্যা থাকে অথবা ভালো টিচার না পাও, অনলাইনে ভালো টিচার যারা পপুলারলি পড়াচ্ছে, মানে খুব সুন্দর সুন্দর বিজ্ঞাপন দেখে আবার ঢুকতে যাও না, এটা একটা সমস্যাযুক্ত অবস্থা আছে। অনেক ক্লেম, অনেক ব্লেম আসে, এবং অল্প টাকার কোর্সে ঢুকতে যাও না, এগুলোতে আরও বড় সমস্যা, 2 দিন পর 3 দিন পর এগুলোতে ভেজাল লেগে যায়। হ্যাঁ, সো অ্যাডমিশন খুব সেন্সিটিভ জিনিস, একবার মিস হয়ে যাওয়া মানে 10-15 লাখ টাকা খরচ করে হয় প্রাইভেটে পড়তে হবে, আর নাইলে হচ্ছে ন্যাশনালে পড়ে জীবন শেষ করতে হবে। সো টার্গেটে রাখা যায়, প্রথম থেকে সিরিয়াসলি থাকতে হবে। তো কী বললাম, হয় যে কোনো কোচিং মেনটেন করবা, আর যদি এটার সাথে মাস্ট হয় বাসায় একজন টিচার থাকবে, আর না হলে যে স্যাররা বা যে ভাইয়েরা পপুলারলি পড়াচ্ছে তাদের প্রাইভেট ব্যাচে প্রথম থেকে ঠিক মতো মেনটেন করে যাবা, যদি তুমি চান্স পাইতে চাও।
আর যদি তুমি এটা ড্যাম কেয়ার থাকো, হ্যাঁ হয়ে গেল, তাইলে ভিন্ন কথা। বাট এটাই সত্য, এবং এটা যদি না করো কঠিন হয়ে দাঁড়াবে, চান্স পাওয়াটা কঠিন হয়ে দাঁড়াবে। চান্স পাওয়া আসলে ছেলে খেলা না। অ্যান্ড এত বেশি পরিমাণ, আরেকটা কথা বলে রাখি, কখন বুঝবা যে তোমার একটা অধ্যায়ের প্রস্তুতি কমপ্লিট হয়েছে এবং একটা অধ্যায়ের পূর্ণাঙ্গ প্রস্তুতি তোমার কমপ্লিট হয়েছে, কখন বুঝবা? যখন দেখবা ওই অধ্যায়টা, আবারও বলি, তোমরা তো বই পড়ার পর মানে সামহাও তোমাদের তোমরা অনেক ব্যস্ত, আমি এখন যা দেখি তোমাদের ব্যস্ততা আসলে কমে না, এবং তোমরা সব কিছু নিয়ে ব্যস্ত, শুধু পড়াশোনার জন্য সময় পাও না। আর এইটা হচ্ছে তোমাদের সিনারিও। তো এই জন্যে আমাদের সময় আমি একটা রুটিন তোমাদের সাথে শেয়ার করব, স্টুডেন্ট লাইফের রুটিন কেমন হওয়া দরকার এখনকার সময় অ্যাডমিশন সিচুয়েশানে, সেটা আমি শেয়ার করব। তো মূল কথা যেটা বললাম যে কী জানি বলতে চাইছিলাম, আচ্ছা রুটিনটাই বলে দিই এর মধ্যে আবার। আচ্ছা হ্যাঁ, যেটা বলতে চাইছিলাম মনে পড়ছে, যে তোমাদের একটা অধ্যায়ের প্রস্তুতি তোমার কমপ্লিট হয়েছে, এটা তুমি কখন বুঝবা, কীভাবে বুঝবা? স্পেসিফিক অ্যান্সার, তুমি ওই অধ্যায়টা কাউকে বুঝাবা বা কারোর সামনে এক্সপ্লেইন করবা বা নিজেকে নিজে এক্সপ্লেইন করবা। যতক্ষণ পর্যন্ত তুমি নিজেকে নিজে এক্সপ্লেইন করতে না পারবা ওই জিনিসটা, ততক্ষণ পর্যন্ত ওই অধ্যায়ের প্রিপারেশন তোমার কমপ্লিট হয় নাই। ঠিক ততক্ষণ পর্যন্তই ওই অধ্যায়ের কোনো কোয়েশ্চেন যদি তোমাকে দেয়, একটু ঘুরে বা একটু যদি প্যাঁচিয়ে দেয়, তুমি ওই অঙ্কটা আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে, যতক্ষণ না পর্যন্ত তুমি ওই অধ্যায়ের কনসেপ্টটা তুমি কাউকে না কাউকে কমপ্লিটলি বুঝতে না পারবা। এই কনফিডেন্স বা এই লেভেলের প্রিপারেশন নিয়ে আসতে হবে। না, আমার মনে আছে আমি যখন এনডিসিতে থেকে পড়াশোনা করে যখন হচ্ছে অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছিলাম, তখন প্রতিটা জিনিস কলেজ লাইফেই অনেক চেষ্টা ছিল, টিচাররা বলতো, টিচারদের কথা খুব ভালো মতো ফোকাসে ছিল, প্রতিটা জিনিস নিজে থেকে এক্সপ্লেইন করার একটা কনফিডেন্স লেভেল নিজের মধ্যে নিয়ে আসছিলাম। অ্যান্ড সেকেন্ড কথা হচ্ছে প্রতিটা জিনিসই বলতে পারো, অ্যান্ড প্রত্যেকটা জিনিস চেষ্টা করতাম গোছায় বলতে এবং লিখতে, এবং সেটা বইয়ের সাথে মিলিয়ে কারেক্ট করতে, যে আমি যেটা লিখছি এটা কারেক্ট হয়েছে কিনা, এটা ঠিক হয়েছে কিনা। তখন মাথার মধ্যে এগুলো সেট হয়ে যায়। আর মাথার মধ্যে এগুলো যদি সেট না হয়ে যায়, তাহলে কিন্তু ভাই প্রশ্ন ঘুরে আসলে পারবা না, বিশ্বাস রাখো পারবা না। কারণ এই অ্যাডমিশনের সময় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টা সাবজেক্টের পড়া একসাথে, পুরা 8টা পেপারের বই একসাথে মাথায় নিয়ে পরীক্ষা হলে বসে প্রস্তুতি কমপ্লিট করে পরীক্ষা দেওয়া, এটা আসলে চারটিখানি কথা না। তোমরা দেখতেছো না ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাশ করে 10%, 11% পোলাপাইন কেন পাশ করে, এই অবস্থা কেন? তার কারণ ওরা বুঝেই না যে করতে হবে কীভাবে। আর ওরা সাম হাউ মানে এমন কিছুর পিছনে ছোটে বা এমনভাবে প্রস্তুতি নেয় যেটা কমপ্লিটলি রং, এবং যেই কারণে এত বিশাল একটা মানে ভর্তির কেসে রেজাল্ট ভয়ঙ্করভাবে ধস করে। আমি চাই আমার স্টুডেন্টসগুলো যেন ভালো করো। আমাদের ম্যাথমেটিক্সের কোর্স আছে, আমাদের অফলাইন কোর্স আছে, আমাদের অফলাইন সবগুলো কোর্সই সবসময় হাউসফুল যায় আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত। অনলাইনেও মাসাল্লাহ অনেক স্টুডেন্ট ভর্তি হয়। এখানে যারা লাইভে আছো কিছু ভর্তি হবা, কিছু অন্য জায়গায় যাবা, আমার এটা নিয়ে কোনো আফসোস নেই। বাট আমি চাই অ্যাটলিস্ট আমার কথা শুনে যদি তোমার কাছে লজিক্যাল মনে হয় কথাগুলো, তুমি ফলো করো, তুমি ফলো করে সেভাবে চেষ্টা করো ভালো করে রেজাল্ট ভালো করতে, ওইভাবে পড়তে, পারফেক্ট গাইডলাইনে থাকতে যদি পারো, বিশ্বাস রাখো একটা কমপ্লিট জিনিসে তোমরা অলরেডি এটা জানো যে টোটাল একটা সাকসেসের 50% ডিপেন্ড করে প্ল্যানিংয়ের উপর, বাকি 50% ডিপেন্ড করে ফোকাস এবং কিসের উপর বলো, ডেডিকেশনের উপর এবং পরিশ্রমের উপর। প্ল্যানিং যদি কোনো কারণে ভুল হয়, তুমি যতই পরিশ্রম করো, তুমি ভুল হয়েতে পরিশ্রম কইরা তুমি যাবা তোমার বাড়ি চিটাগাং, তুমি যাবা কুমিল্লা হয়ে চিটাগাং, তুমি যদি রংপুরের রাস্তায় রওনা দাও, তুমি অনেক পরিশ্রম করলা, অনেক পরিশ্রম করতেছো, রংপুরের রাস্তার দিকে যাও, তাহলে তুমি চিটাং গিয়ে পৌঁছাতে পারবা? কও আমারে, কোনোভাবে পৌঁছানো সম্ভব? তোমার যাওয়ার ট্র্যাক একদিকে, তুমি চাইতেছো উল্টা দিকে, তুমি কেমনে তোমার কারেক্ট পথে গিয়ে পৌঁছাবা? তোমার পড়াশোনা করার পদ্ধতি একরকম, মানে কারেক্ট ওয়ে চান্স পাওয়ার জন্য তোমাকে করতে হবে এই কাজ, তুমি করতেছো উল্টা কাজ, তুমি যাইতেছো ডানে বামে যাইতেছো, সোজা যাওয়া দরকার, স্পেসিফিকভাবে পড়া দরকার, তুমি পড়তেছো না, তুমি কেমনে চান্স পাবা? তুমি পাশ করবা কেমনে ভর্তি পরীক্ষায়? খুবই লজিক্যাল পয়েন্ট, এবং এই কারণগুলোর কারণে ভর্তি পরীক্ষাগুলোতে কী হয়, বাচ্চারা 10%, 11% পাশ করে, এত ট্যালেন্টেড স্টুডেন্ট। অ্যান্ড সারাদিন রাত পড়ে, পরিশ্রম করে, গাধার মতো পরিশ্রম করে ভর্তি পরীক্ষা ভালো করা যাবে না। লিখিত রাখো, গাধার মতো পরিশ্রম করে ভর্তি পরীক্ষায় ভালো করার কোনো চান্স নাই। খুবই স্ট্র্যাটেজিক্যালভাবে পরীক্ষা প্রিপারেশন নিতে হয়, খুবই বুঝে শুনে পড়তে হয়, মাথা খাটাইতে হয়। তোমরা মাথা খাটাইতে চাও না, সারা দিন রাত গেম খেলো, ফেসবুকিং করো, এই করো সেই করো, এই করে করে সময়গুলো কেমনে সকাল হয় কেমনে সন্ধ্যা হয় এটাও বুঝো না। সকালবেলা ওইটা মোবাইল নাও, বা কেমনে দেখো দুপুর হয়ে গেছে, একটু খাও, তারপর দেখো যে সন্ধ্যা হয়ে গেছে, দিন শেষ। তোমাদের ম্যাক্সিমামের দিনের বরকত নাই, সময়ের বরকত নাই, বিভিন্ন কিছুটার সাথে লিঙ্কড। সো সেই জিনিসগুলো থেকে বের হয়ে আসার জন্য কিন্তু ফোকাস থাকতে হবে এবং পারফেক্ট গাইডলাইনের মধ্যে থাকতে হবে, চলতে হবে।
আচ্ছা যাই হোক, এখন তো এই হচ্ছে কথা। স্টাডি রুটিন আছে, একটা স্টাডি রুটিন আমি কিছুক্ষণ পরে শেয়ার করব। তার আগে তোমাদের সাথে আমি আরও দু একটা কমেন্ট দেখি আমি এখানে। ওকে, আচ্ছা প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা কী অবস্থা? ঢাকা সিটি কলেজ, আমার খুবই পছন্দনীয় স্টুডেন্ট ছিলা বলতে এখনও আছো, ইদিতাও আছো, গুড। তোমরা দুজন বেশ পরিশ্রম করতেছো, করো, ভালো করবা দেখবা। আচ্ছা যাই হোক, এখন আচ্ছা এখন শুনো। আচ্ছা ওকে, তাইবুর রহমান একটা কমেন্ট করলা, এক্ষেত্রে ভালো না খারাপ বলতেছো। ভাই আসলে আমি একটা কমেন্ট কথা বলি, অনলাইনে যদি পড়তে হয়, অনলাইনে প্রথম কথা দুইটা কথা বলি একসাথে, এটা খুব ডেঞ্জারাস কথা বলতে যাচ্ছি এখন, খুবই ডেঞ্জারাস কথা বলতে যাচ্ছি। ফার্স্ট কথা, যে তুমি অ্যাডমিশনের প্রিপারেশন সলিড নিতে চাও, তোমরা একটু আমাকে দুইটা প্রশ্নের অ্যান্সার দাও। ফার্স্ট প্রশ্ন, ভর্তি পরীক্ষা তোমাকে দিতে হবে কিভাবে, অনলাইনে নাকি অফলাইনে? ভর্তি পরীক্ষার হলে তুমি বসবো, মানে ভর্তি পরীক্ষাটা হবে কীভাবে তোমাদের এবার, অনলাইনে নাকি অফলাইনে? একটা অ্যান্সার দাও আমাকে কমেন্ট বক্সে সবাই। ভর্তি পরীক্ষা তোমাকে দিতে হবে কিভাবে, অনলাইন নাকি অফলাইন? সবাই একটু বলো, কমেন্ট বক্সে অ্যান্সার দাও। ভর্তি পরীক্ষা দিতে হবে কিভাবে, অনলাইন নাকি অফলাইন? আচ্ছা ওকে, অফলাইন, এক্স্যাক্টলি অফলাইন। এই যে বোর্ড এক্সাম দিচ্ছ এতদিন পর, বলো এই অনলাইনে এক্সাম দেওয়া আর বোর্ড এক্সামে বৈশা, পরীক্ষা হলে বৈশা এক্সাম দেওয়া, কোনটা কঠিন মনে হয়েছে? এটা আমাকে সেকেন্ড কোয়েশ্চেন অ্যান্সার দাও। অনলাইনে এক্সাম দেওয়া আর বোর্ড এক্সামের জন্য বাসায় বৈশা, মানে যে বোর্ড এক্সামে বৈশা এক্সাম দিছ, কোনটা কঠিন মনে হয়েছে? সেকেন্ড কোয়েশ্চেন অ্যান্সার দাও। অনলাইনে যে এক্সাম দিছ এতদিন, দিছো তো, বাসায় বসে এক্সাম দিছো, আর এখন বোর্ড পরীক্ষার জন্য এতগুলো পোলাফাইনের জন্য এই ভিতরে এভাবে গিয়া পরীক্ষা দিচ্ছে, কোনটা কঠিন লাগছে তোমার কাছে? যদিও বোর্ড এক্সামের প্রশ্ন সহজ হয়েছে অনেক, তারপরে বলো কোনটার জন্য তোমার সাইকোলজিক্যালি ভয় বেশি কাজ করছে, টেনশন বেশি কাজ করছে, বলো। স্পেসিফিক অ্যান্সার আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা হ্যাঁ, এক্স্যাক্টলি বোর্ড বেস, এক্সাম হলে গিয়ে পরীক্ষা। এবার তাহলে তুমি অ্যান্সার অলরেডি পেয়ে গেছো, অলরেডি অ্যান্সার তুমি পেয়ে গেছো। বিভিন্ন বড় বড় প্ল্যাটফর্মের ভর্তি কোচিংয়ের কোর্সে পারচেস করা লাগবে নাকি অফলাইনে পারচেস করতে হবে? যদিও আমাদের অনলাইনে অনেক স্টুডেন্টস পড়ে, আমি অনলাইন থেকে ডিমোটিভেট করা মানে এটা হচ্ছে, তোমরা তো আমাদেরকে সবসময় বিজনেস বিজনেস বলো, আমাদের কোচিংগুলো আমাদের একটা সেবা, এটা বিজনেস কেন জানি আসলে মানুষ খারাপভাবে দেখে, এটা আমাদের সাইকোলজিক্যাল প্রবলেম। বাট এটা তো হালাল, হালাল যে কোনো কিছু, বৈধ যে কোনো কিছু, এটাকে তোমাকে মানে কী করতে হবে এবং সমর্থন রাখতে হবে। এটা কোনোভাবে মানে নোংরামি করার জন্য কমেন্ট করা যাবে না, কইরো না এগুলো করে নিজের ক্ষতি নিজে করো। সো অলরেডি আমি আসলে অ্যান্সার দিতে পারছি। কমপ্লিট প্রিপারেশন তুমি যদি অনলাইন বেসড করতে চাও, কমপ্লিট প্রিপারেশন এটা তোমার জন্য খুব ডেঞ্জারাস একটা ব্যাপার হবে। আমি কাউকে এই অপিনিয়ন দেওয়ার আমার সাহসে কুলায় না, আমি সেই সাহসটা কিন্তু পাই না যে কাউকে বলবো বড় একটা অনলাইন প্ল্যাটফর্মের কাছে কমপ্লিট কোর্সে তাদের ভর্তি হয়ে শুধু এটা করো, যদিও কোর্স ফি 500, 1000, 2000, 50 টাকা, 100 টাকা যেটাই হোক, এটা আমি করার সাহসই পাই না। কারণ আমার একটা কথার কারণে একটা স্টুডেন্টের লাইফ খারাপ হইতে পারে, আবার ভালো হইতে পারে। আমি কখনোই এমন কোনো অপিনিয়ন দিতে পারবো না যেটার কারণে তোমার লাইফে হ্যাম্পার হবে, যেটার কারণে তুমি একদিন বলবো যে রাফি এই কথার কারণে আমি আজকে ক্ষতিগ্রস্ত হয়েছি, কখনোই বলতে পারবো না। সো আমি আশা করি অ্যান্সারটা বুঝতে পারছি। তারপরে স্পেসিফিকভাবে বলে দিই, ভর্তি পরীক্ষা তোমাকে দিতে হবে অফলাইনে, অফলাইন এক্সপিরিয়েন্সটা খুব ইম্পর্টেন্ট। ভুলেও কমপ্লিট প্রিপারেশনের জন্য অনলাইনে তুমি যাইও না। যদিও আমাদের কিন্তু একটা কোর্স লঞ্চ হয়েছে আমার, তারপর ডক্টর অপু ভাইয়ের, তারপর জাহিদ স্যারের এবং ফিজিক্সের আমাদের সাথে আরেকজন ভাইয়া থাকবে বুয়েটের। তো এটা কিন্তু সাপ্লিমেন্টারি কোর্স, তোমাকে কিন্তু সম্পূর্ণ এটার উপর ভরসা করা যাবে না, আমি বলে দিচ্ছি। আর পপুলার টিচার না হয়ে মানে ক্লাস পেমেন্ট বেসিসের টিচার দিয়ে ভর্তি পরীক্ষা প্রিপারেশন আল্লাহর রাস্তায় নিচে যাও না। আরেকটা কথা সবাই লিখে রাখো, কি বললাম বলো, ক্লাস পেমেন্ট বেসিসে টিচারদেরকে দিয়ে কোচিংয়ে যে ক্লাসগুলো যাবে সবগুলো সাবজেক্টের, হ্যাঁ যদিও ফিস কমাই দিবে তোমাদের জন্য, আল্লাহর রাস্তায় এইসব প্রিপারেশন নিতে যাও না। কারণ দায়িত্ব নিয়ে পড়ানোটা খুব ইম্পর্টেন্ট। অফলাইনে একটা কোচিং মেনটেন করো, অনলাইনে যদি ফিনান্সিয়াল হোক বা যেটাই হোক, অনলাইনে স্পেশাল সাবজেক্ট বেস যে টিচাররা আছে ওদের কোর্সে জয়েন্ট হয়ে যাও, বা যে জায়গায় বলা হচ্ছে যে আমরা ফুল কোর্সের দায়িত্ব নিচ্ছি তোমাদের সবার সুবিধাটা, যেটা আমরা আমাদের এই যে আমি অপু ভাই তারপর হচ্ছে জাহিদ স্যার মিলে যেটা করছি, কমপ্লিটলি সবগুলো ক্লাস আমি নিব দায়িত্ব নিয়ে, নট ক্লাস পেমেন্ট বেসিসে। আরেকটা ভাইয়া যে বইটা, যে ভাইটা আমাদের সাথে, উনিও দায়িত্ব নিয়ে আমাদের সাথে ক্লাস নিবে কমপ্লিটলি, উনি একজনই সবগুলো ক্লাস নিবে, এরকম একটা ব্যবস্থা আমরা করতেছি। সো আজ এই ভাইয়ের ক্লাস, কালকে ওই ভাইয়ের ক্লাস, পরশু এই ভাইয়ের ক্লাস, এক অধ্যায় এই ভাই, আরেক অধ্যায় ওই ভাই, তৃতীয় অধ্যায় ওই ভাই, জীবনে এগুলো ভালো হয় না, এগুলো জীবনেও ভালো গোছানো প্রস্তুতি। এবং এই স্টুডেন্টগুলো যারা এরকমভাবে প্রিপারেশন নিচ্ছে
তোমার লিখিত রাখো, এগুলাই পরে দেখবা যে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটা পারবে না প্রিপারেশন ভালো মতো নিতে। এটাই হয়, এটাই সত্য, এটা আমার এতদিনের এক্সপিরিয়েন্স থেকে বললাম। সম্ভব না তো আসলে, টেক কেয়ার ভালো মতো না পাইলে প্রিপারেশন স্ট্রং হবে কীভাবে? প্রিপারেশন যদি স্ট্রং না হয় চান্স পাবা কীভাবে? আর এক অধ্যায় একটা ভাইয়ের কাছে, আরেক অধ্যায় একটা ভাইয়ের কাছে, আরেকটা অধ্যায় একটা ভাইয়ের কাছে, এইরকম করে ভুগিচুগি করে পড়লে আসলে রেজাল্ট হবে ভালো, বাট ওই লেভেলে যাবে না যে লেভেলে যাওয়ার কথা। তাইলে বলতে পারো, তাহলে বড় বড় কোচিংগুলোতে তো এটাই হচ্ছে, কেন ওরা চান্স পাচ্ছে? বলতে পারো স্পেসিফিক অ্যান্সার, এটা টিচারদের জন্য বা কোচিংয়ের জন্য চান্স পাচ্ছে না। এই পোলাফাইনগুলো আগে থেকেই একাডেমিকে খুব ভালো মতো পড়ছে, অ্যান্ড একাডেমিকে যারা ভালো মতো পড়ে আসে, অ্যাডমিশন একটা গাইডলাইন থাকলে ও নিজেই নিজের চরকে তেল দিছে, নিজেই সারাদিন ঠিক মতো ভালো মতো পড়ছে, কোচিংয়ের গাইডলাইনগুলো ফলো করছে, কোচিংয়ের পরীক্ষাগুলো ঠিক মতো মেনটেন করছে, তার চান্স হয়ে গেছে। একটা ভালো স্টুডেন্টকে চান্স পাওয়ার পিছনে সবচেয়ে বড় ক্রেডিট তার নিজের, এটাই সত্য। আমরা গাইডলাইন দিয়ে যাই, একাডেমিকে যারা খুব ভালো করে পড়ে যায় তারা ভালো করতে পারে, এটা হচ্ছে কথা। ওকে, আচ্ছা ওকে। আর কোচিংয়ে না পড়া বুয়েটে হয়, হ্যাঁ ডেফিনেটলি। আমি বলি কোচিং কেন, কোচিংয়ে না পড়ে ডেফিনেটলি তোমার বুয়েটে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয় হবে, চান্স আসবে, কেন আসবে না? প্রশ্ন তো হচ্ছে কোথা থেকে, প্রশ্ন যে বইয়ের উপর হচ্ছে, সেই বইটা তুমি কোচিংয়ে টিচারের কাছে পড়ো বা বাসায় টিচারের কাছে নিয়ে পড়ো বা নিজে নিজে পড়া তুমি শেষ করো, তোমাকে শেষ করাটা ইম্পর্টেন্ট। ফোকাস, টার্গেটটা কি? হ্যাঁ আদনান ফাইজ, হ্যাঁ টার্গেটটা কি বলো? টার্গেট হচ্ছে সিলেবাসটা ঠিক মতো শেষ করা, পারফেক্টলি শেষ করা। কোচিংয়ে একটা বড় ভূমিকা থাকে গাইডলাইনের পিছনে, গাইডলাইন দেওয়ার জন্য, বা আমাদের ব্যাচগুলোতে আমরা এই কাজটা, এবং তুমি যে ফ্রাস্ট্রেশনে পড়বা, একটা প্রশ্ন আদনান তোমার জন্য, তুমি ফ্রাস্ট্রেশনে পড়ে সুপার ফ্রাস্ট্রেশনে আছো, তুমি বুঝতেছোই না যে সামনে তোমার স্টেপে কী আছে, তুমি সলিউশন পাবা কার কাছ থেকে? বলো, তুমি নিজেকে নিজে সলিউশন দিতে পারবা? তোমার সে ক্যাপাবিলিটি হয়েছে যে তুমি নিজেকে নিজে তুমি জানবা যে আমার সামনে এই অবস্থা হইতে পারে, সেই হিসেবে আমি এভাবে প্রস্তুতি নিয়ে নিই? বলো, আন্দাজে কথা বললে তো হবে না। আন্দাজে কথা বললে এইসব জায়গায় হচ্ছে মানে কী করবো আর। হ্যাঁ, সো খুব স্পেসিফিক কথা যে কোচিং যে, আচ্ছা আমার মতো লো কোয়ালিটি স্টুডেন্টসের জন্য কিছু গাইডলাইন দেন ভাই, যাতে ভার্সিটিতে মাথা গুঁজতে পারি। হ্যাঁ শুভ্র, খুব সহজ একটা ভালো একটা প্রশ্ন, স্পেসিফিক সাবজেক্ট বেস টিচারদের কাছে ভর্তি হয়ে যাও। এটা যে জায়গায় বলা থাকবে, কি বলা থাকবে, দায়িত্ব নিয়ে সবগুলো জিনিস ভালো মতো পড়াবো, এবং যেখানে অনেক স্টুডেন্টস পড়ে, এরকম কোথাও না যেখানে অল্প স্টুডেন্টস পড়ে। অল্প স্টুডেন্ট পড়া যেসব জায়গায় যায় এগুলো কিন্তু ভালো রেজাল্ট আসে না, সার্ভিস ভালো হয় না। পপুলার টিচাররা এমনি এমনি পপুলার হয় নাই, ওভারনাইট পপুলার হয়ে যায় নাই। ওভারনাইট হয়েছে, ওভারনাইট হয়ে যায় না, অনেক পরিশ্রমের পিছনের কারণে একটা টিচার হচ্ছে একটা স্টেজে আসে। সো তাকে তো অবশ্যই প্রায়োরিটি দিতে হবে, তার ডেডিকেশন একটা ব্যাপার আছে, জানে যে কী আসতে যাচ্ছে, কী হতে যাচ্ছে। তো এটা হচ্ছে প্রথম কথা, কি বললাম, যারা একটু পড়াশোনা কম করছো বা প্রিপারেশন নিয়ে কনফিডেন্ট না, তারা সাবজেক্ট বেস পপুলার টিচারদের কাছে ভর্তি হয়ে যায়। যদি ফিনান্সিয়াল সমস্যা থাকে, অথবা আমাদের উপর আস্থা রাখতে পারে, আমার জাহিদ ভাই এবং অপু ভাই মিলে আমাদের ভার্সিটি প্রোগ্রামটা লঞ্চ হয়েছে, এখানে ফিজিক্সের একটা ভাইয়া থাকতেছে বুয়েটের, এখানে কিন্তু আমরা দায়িত্ব নিয়ে সবগুলো জিনিস পড়াবো, একদম দায়িত্ব নিয়ে সবগুলো জিনিস পড়াবো। এখানে তুমি কিন্তু যুক্ত হতে পারবা, এখানে যুক্ত হলে আমাদের আলাদা করে প্রাইভেট ব্যাচে ভর্তি হওয়ার প্রয়োজন একদমই হবে না, সহজ কথা। আর সেকেন্ডলি হচ্ছে, যদি অফলাইন ভর্তি পরীক্ষার জন্য ফার্ম গেট আসবা, তারা যে ভাইদের ক্লাস পছন্দ হয় সেই ভাইদের ক্লাসেই জয়েন করবা। প্রাইভেট ব্যাচগুলো মাস্ট মেনটেন করো, কোচিংয়ে পারফেক্টলি একটু পড়াশোনা করো, বাট প্রচুর পরিশ্রম করো। ফুল সিলেবাস নাকি শর্ট সিলেবাস? অবশ্যই ফুল সিলেবাস, জীবনেও শর্ট সিলেবাস না। শর্ট সিলেবাস করছো মানে করছো, জীবনেও শর্ট সিলেবাস না, অবশ্যই ফুল সিলেবাস। আমরা আমাদের কোর্সগুলোতে চেষ্টা করি যতটুকু টেক কেয়ার করা সম্ভব করতেছি। আমার এটা নিয়ে একটা ভিডিও বা ডিটেলস আমি দিয়েছিলাম, ওগুলো ক্যাপশনে দিয়ে দিব। তবে তোমার যেখানে স্বাচ্ছন্দ্য হবে, কমফোর্ট ফিল করবা, যেখানে মনে করবা যে আমি হচ্ছে এখানে আস্থা আছে, তুমি সেখানে ভর্তি হও, সেই জায়গাটা কোর্স কন্টিনিউ করো, এটাই ভালো হবে। আচ্ছা তারপর হচ্ছে, আচ্ছা বেসিক থেকে কি শুরু করবেন? হ্যাঁ আমাদের তো, আমি জানি আমরা যখন শুরু করব এবার অ্যাডমিশন, আমি তোমার নলেজ জিরো এটা ধরেই আমার ক্লাসগুলো শুরু হবে। অ্যান্ড বিগত বছরগুলো তো এটা হয়, ভার্সিটি কোর্স, ইঞ্জিনিয়ারিং কোর্স, আমি সব জায়গায় এই বছর যেহেতু শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো, সব জায়গায় এই জিনিসটা আমি করবো। এবং আমাদের এখানে কিন্তু আমি আরেকটা সুবিধা দিছি, শর্ট সিলেবাসের বাইরের 12টা চ্যাপ্টারের ক্লাস, রেকর্ডেড ক্লাস, আমি কিন্তু অনলাইন অ্যাক্সেসটা আমাদের এই কোর্সগুলো স্টুডেন্টকে আমি দিয়ে দিব। শর্ট সিলেবাসের বাইরে যে 12টা ডিটেল ক্লাস আমি বলেছি, প্রত্যেকটা অঙ্ক তোমাকে পারতে হবে। কোনো অঙ্ক তুমি যদি না পারো, তুমি বিশ্বাস রাখো, তুমি যদি একটা অধ্যায় গ্যাপ দিয়ে যাও, এই একটা অধ্যায় তোমার চান্স না পাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। যে অধ্যায়টা তুমি গ্যাপ দিয়ে যাবা, ওই অধ্যায়টাই তোমার চান্স না পাওয়ার কারণ হয়ে দাঁড়াতে পারে। কারণ তুমি যে অধ্যায়টা ভালো করে পড়ে গেছো, দেখা গেলো ওই অধ্যায় থেকে প্রশ্ন কমন আসলো না। যে অধ্যায় তুমি বাদ দিয়ে গেছো, সেই অধ্যায় থেকে দেখা গেলো যে প্রশ্ন সহজ হয়ে গেছে, বাট তুমি না পড়ার কারণে পারলা না, তাহলে কী করবা ভাই? মহা বিপদ হয়ে যাবে কিন্তু। সো প্রচুর খাটতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে, একটা কোচিং মেনটেন করবা, বাট প্রচুর পরিমাণে পড়াশোনা করবা, পারফেক্ট গাইডলাইনে থাকবে, এবং ভাইয়াদের ব্যাচগুলোকে খুব তোমাদের বাড়ি এটা মানে বাধ্যতামূলক করতেই হবে,
মানে যদি ওইভাবে মেনটেন না করো মানে কপালে দুঃখ আছে। আচ্ছা ওকে, তাহলে এই হচ্ছে কথা। আমাদের ব্যাচগুলোতে আমি আমার ম্যাথের কোর্সে গেছে আমি 0 থেকে পড়াবো এবার 0 থেকে পড়াবো। শর্ট সিলেবাসের চ্যাপ্টারের বাইরে যেগুলো আছে এগুলো দুইটা ওয়ে, একটা ওয়ে হচ্ছে রেকর্ডেড, সবগুলো চ্যাপ্টারের রেকর্ডেড ভার্সনের ক্লাস আমি দিয়ে দিব, তুমি নিজ দায়িত্বে বাসা, কারণ অ্যাডমিশন স্টুডেন্টসরা খুব সুপার সিরিয়াস হয়, তুমি নিজ দায়িত্বে পড়ে ফেলতে পারবা। সেকেন্ডলি কি বলো, সেকেন্ডলি আমি নিজে যখন পড়াবো সেটা কিন্তু একদম 0 থেকে পড়াবো, একদম ধরে ধরে পড়াবো। আর বইয়ের বড় বড় অঙ্ক, ম্যাথে তো প্রচুর কন্টেন্ট, প্রচুর অঙ্ক, বইয়ের অঙ্কগুলোর জন্য আমি ডিটেলড ক্লাস, একটা চ্যাপ্টারে 10টা ক্লাস, 11টা ক্লাস, 12টা ক্লাস, এগুলো কিন্তু আমি দিয়ে দিব। পোলাফাইনে কিন্তু তখন আর বলা লাগে না পড়তে হয় পড়, তখন বলা লাগে না, তখন ওরা সবাই নিজ দায়িত্বে পড়ে খুব ভালো মতো, কারণ চান্স পাইতে হয় ভাই, চান্স পাওয়া কি সহজ কথা, একটা চারটিখানি কথা, চান্স পাইতে হবে। আচ্ছা ওকে, আচ্ছা ওকে, ইশরাত ঈশা বলতেছে আমার ফুল একাডেমিক সিলেবাস শেষ, কিন্তু প্র্যাকটিসের হবে কিছু কনফিডেন্ট পাচ্ছি না, এক্সামের পরে শুরু করলে কি পারবো আবার আগের মতো করে। এখন ফ্যাক্ট হচ্ছে ভাই, যে ইশরাত ঈশা ছোটো বোন, একটাই ফ্যাক্ট এখানে হচ্ছে আসলে তুমি এক্সামগুলোকে খুব মানে দায়িত্বশীলভাবে দিতে হবে, অ্যান্ড নিজে নিজে ওইভাবে সকালবেলা ভোরবেলা উঠে ঠিকমতো, মানে সকাল থেকে, মানে তোমরা রাতের বেলা তাড়াতাড়ি ঘুমাবা, সকালবেলা তাড়াতাড়ি উঠবা, উঠে একদম রুটিন মাফিক ভালো করে পড়তে হবে, পড়াগুলো একটু ঠিকমতো করতে হবে, ঠিক আছে। আর হচ্ছে এরপরও তুমি যখন প্রিপারেশন নিবা, যখন প্রশ্ন পরীক্ষায় কম পাবা, নাম্বার কম পাবা, তোমার একটা কনফিডেন্সহীনতায় তুমি ভুগবা, তখন ভাইয়াদের সাথে একটা কথা বলবা। আমাদের ব্যাচগুলোতে, প্রাইভেট ব্যাচের অনেক বড় একটা মেডিসিন হচ্ছে আমাদের সাথে তুমি সরাসরি আমার সাথে কথা বলার সুযোগ পাবা। এটা হচ্ছে সবচেয়ে বড় মেডিসিন, সবচেয়ে বড় মেডিসিন, যেটার মূল্য নাই, কোনো অমূল্য একটা মেডিসিন। অ্যান্ড একটা দুইটা কথাই দেখা গেলো যে ফুল ফরার ফোকাস চেঞ্জ হয়ে যায়, এনার্জি অন্য লেভেলে চলে আসে। তো এই মেডিসিনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সো এই জন্যে আমরা এটাকে প্রায়োরিটিতে রাখি। ওকে, কারণ ফ্রাস্ট্রেশন এমন একটা জিনিস, ধুম করে ফ্রাস্ট্রেশন চলে আসে, কারণ হঠাৎ করে কিছু না দেখেও কিছু করলে ফ্রাস্ট্রেশন আসে, না করলে ফ্রাস্ট্রেশন আসে, বেশি পড়লে ফ্রাস্ট্রেশন আসে, কম পড়লে ফ্রাস্ট্রেশন আসে। ওকে, তো সেই জন্যে টিচারদের সাথে কানেক্টেড থাকতে হবে, কথা বলতে হবে, ব্যাচগুলো যখন পড়বা তাদের সাথে সরাসরি কথা বলবা, এটা ভালো হবে। অনলাইনে না অফলাইন ভালো হবে? আমি সহজ করে অ্যান্সার বলে দিই, অনলাইনটাতে যে ফ্যাসিলিটিস পাবা আমাদের ম্যাথেটার্সের কেসে, অফলাইনে একই ফ্যাসিলিটিস, অনলাইনে তুমি সরাসরি আমার সাথে কথা বলতে পারবো, অফলাইনে সরাসরি কথা বলতে পারতেছো, ডিরেক্ট জুম কানেকশন থাকতেছে, জুম মিটিং থাকে, অনেক সলভ ক্লাসের জন্য অনেক কিছু থাকে, যা যা দরকার করা হয়। আমাদের ম্যাথেটার্সের কেসে অনলাইন অফলাইন খুব একটা ভ্যারি করে না, যারা আমাদের এখানে আছে অনেক অংশে বলে বলাবেন যে ভাই আমাদের অনলাইনে ক্লাসগুলো তাদের কাছে বেশি পছন্দ হয়, অনেকাংশে এটা বলে যে অনলাইনে ক্লাস ভাই আরও বেশি কমফোর্ট লাগে, আরাম লাগে, একটু আরামে করতে পারি। তার জন্য বললাম ম্যাথেটার্সের ক্ষেত্রে এটা ভিন্ন, ম্যাথেটার্সের অনলাইন ক্লাসগুলো, প্রিমিয়াম কোর্সের ক্লাসগুলো একটু ভিন্ন। আচ্ছা ওকে, ইঞ্জিনিয়ারিং টার্গেট তারপরেও ভার্সিটি, আচ্ছা দীপ কর্মকার বলতেছো তারপরেও ভার্সিটি, তাহলে কীভাবে নিবা? আচ্ছা হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং টার্গেট তার সাথে পাশাপাশি ভার্সিটি প্রিপারেশন নিতে যাচ্ছ, খুব সহজ। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটাকে বেসড ধরে, কি বললাম, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন খুব সহজ অ্যান্সার, খুব গুরুত্বপূর্ণ একটা অ্যান্সার, অনেক কোয়েশ্চেন্স অনেক স্টুডেন্টসের জন্য এটা, যে আমার টার্গেট ইঞ্জিনিয়ারিং, কিন্তু আমি সেফ জোনে থাকতে চাই, আমি ভার্সিটি প্রিপারেশনটাও সাথে রাখতে চাই। তাহলে কী করবো ভাই? একটাই কাজ, তোমার যেহেতু টার্গেট ইঞ্জিনিয়ারিং, তুমি বলে দিছো তুমি ফুললি ইঞ্জিনিয়ারিং বেসড প্রিপারেশন নাও, সাথে ভার্সিটির প্রশ্ন ব্যাংক রাখো। ধরো যে ম্যাথের সরলরেখা চ্যাপ্টারটা বা ম্যাট্রিক্স চ্যাপ্টারটা পড়ছো, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে ফুল চ্যাপ্টার শেষ করো, তারপর ভার্সিটি প্রশ্ন ব্যাংকটা নাও, নিয়ে ভার্সিটি প্রশ্ন ব্যাংকের প্রশ্নগুলো সলভ করতে থাকো, শিওর থাকো এটা খুব কাজে দিবে। আমাদের ইঞ্জিনিয়ারিং ম্যাথ যে ব্যাচগুলো যায় ইঞ্জিনিয়ারিং কোর্সে ম্যাথের জন্য, আমি কিন্তু এটা বাচ্চাদেরকে প্রতিবার বলে দিই। আর আমাদের এখানে আরেকটা সুযোগ পাই যে শর্টকাটগুলো আমি বলে দিব, ইঞ্জিনিয়ারিং কেসে আমি বলে দিব, এবার বলে দিব সামনের। প্রি ইঞ্জিনিয়ারিংটা একরকম, ইঞ্জিনিয়ারিংটা অন্যরকম। প্রি ইঞ্জিনিয়ারিংয়ের আমাদের ক্লাস কন্টেন্ট কথার স্টাইল একরকম, ইঞ্জিনিয়ারিং একরকম, যেটা বোর্ড এক্সামের আগে চলছে এটা প্রি ইঞ্জিনিয়ারিং ছিল, যদিও আমরা ইঞ্জিনিয়ারিং কোর্স হিসেবে বলছিলাম ওকে, কারণ আমাদের ধারণা ছিল যে বোর্ড এক্সামই হবে না, কিন্তু সেই হিসেবে এটা তো ইঞ্জিনিয়ারিং করছি, হ্যাঁ, তো এই জন্য ইঞ্জিনিয়ারিং ম্যাথ হিসেবে নাম দেওয়া ছিল। কিন্তু যেহেতু বোর্ড এক্সাম হয়ে গেছে, বোর্ড এক্সামের আগের ইঞ্জিনিয়ারিং কোর্স দ্যাট ইজ প্রি ইঞ্জিনিয়ারিং, বোর্ড এক্সামের পরের ইঞ্জিনিয়ারিং কোর্স এটা সলিড ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যাবে, আলাদা রকমের কথাবার্তা, আলাদা ইনভায়রনমেন্ট, আলাদা অ্যাটিটিউড, আলাদা গ্ল্যামার, আলাদা রকমের ফ্লেভার, সহজ হিসাব। সো প্রি ইঞ্জিনিয়ারিং কোর্সে একরকম করে আমি পড়াইছি, তবে ইঞ্জিনিয়ারিং কোর্সের কেসে আমি কিন্তু কমপ্লিটলি ভিন্ন স্টাইলে যাবে, এবং আরেকটু মানে যেভাবে আমরা ক্লাস নিয়ে অভ্যস্ত একই ক্লাস তোমরা হচ্ছে এখন পেতে যাচ্ছ আগামীতে ইনশাল্লাহ। ওকে, সেইভাবে করে ফেলো। না, তাসনিমুল ইসলাম হচ্ছে তাসনিমুল ইসলাম এটা করতে যাও না, আমি একটু কথা অপিনিয়নটা বলি, যে মেইন টার্গেট ইঞ্জিনিয়ারিং, এখন বায়োলজি পড়েছি 6 মাস হয়েছে, এক্ষেত্রে ঢাবি কয়ের জন্যে বায়োলজি স্কিপ করে ইংলিশে ফোকাস করা কি যৌক্তিক হবে? এটা করতে যাও না, ইংলিশে ফোকাস করা, কারণ বায়োলজি তোমার অন্যান্য ভার্সিটিগুলোতে লাগবে,
এই জন্য বায়োলজি ফোকাস বা যদিও শর্ট সিলেবাসে ছিল না, মানে তোমাদের বোর্ড সিলেবাসে ছিল না অনেকের, হ্যাঁ, সো এটা করতে যাও না। বায়োলজি হচ্ছে কি করো, বায়োলজি স্যারটা পড়ায় তাদের প্রাইভেট ব্যাচে ভর্তি হয়ে, বা যাদের হচ্ছে একই সিনারিও ছিল ম্যাথের জন্য, বায়োলজি মেইন ম্যাথ অপশনাল ছিল, তারাও সেম কাজ করো, মাস্ট তাদের জন্য তো ফরজ কাজ। যারা হচ্ছে ভার্সিটি এই যে ম্যাথ অপশনাল ছিল, বোর্ডের জন্য বায়োলজি পড়ছো, তাদের জন্য ফরজ কাজ কোনো না কোনো ভাইয়ার ম্যাথ কোর্সে প্রাইভেট ব্যাচে ভর্তি হওয়া। ম্যাথমেটিক্সের কোর্সগুলোতে আমাদের সার্ভিস বেশি যায়, কোর্স ফি একটু বেশি থাকে, তবে সেটা যদি অ্যাফোর্ডেবল না হয়, যেখানে অ্যাফোর্ডেবল বা যেটা তোমার কাছে ভালো মনে হবে সেটা করো। তুমি অ্যাডমিশন কিন্তু সেন্সিটিভ জিনিস, এখানে আসলে টাকা জিনিস হিসাব করতে আইসো না, সার্ভিসের দিকে আইসো এবং হচ্ছে কানেক্টেড থাকার পিছনে আসো, এটা কাজে লাগবে, ঠিক আছে? সো সেই হিসেবে হচ্ছে অফলাইন হইলে আমাদের ফার্ম গেট আরামবাগে করতে পারবা, অনলাইন হচ্ছে যে কোনো জায়গায় বসে ইন্টারনেট কানেক্ট একই ক্লাস। আমি এবার প্ল্যান রাখছি এটা, অফলাইনে আমি ফার্ম গেটে যে ক্লাসটা নিব একই ক্লাস অনলাইনে টেলিকাস্ট হবে, এবং ওদের জন্য সাথে সাথে জুম সেশনও থাকবে, আলাদা করে জুম সেশন থাকবে যেখানে আমি ওদের সাথে আলাদা করে সময় দিব এবং আলাদা করে ওদের সাথে কথা বলবো যে এটা পারছো কিনা, এটা কী অবস্থা, এই তোমার কী অবস্থা, এই তোমার কী অবস্থা, এই সেই সব কিছু নিয়ে ডিসকাস করবো। তখন সব কিছু কিন্তু আলাদা একটা ডিসকাশন সেশনে আমি রাখবো। সো চমৎকার একটা ব্যাপার। এখন আমি বললাম যে ইঞ্জিনিয়ারিং, প্রি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কমপ্লিটলি ভিন্ন, প্রি ইঞ্জিনিয়ারিংয়ের সাথে ইঞ্জিনিয়ারিংয়ে কমপ্লিটলি ভিন্ন ফ্লেভার যাবে সহজে, বা মানে ভার্সিটির আগে যে বোর্ডের আগে যে ভার্সিটি কোর্স আর এখন যে ভার্সিটি কোর্স যাবে কমপ্লিটলি ভিন্ন সার্ভিস এবং কমপ্লিটলি ভিন্ন ফ্লেভার, আলাদা ব্যাপার, সব কিছুই আলাদা, মানে মাথা নষ্ট অবস্থা যাবে ইনশাল্লাহ। সো এই হচ্ছে কথা। অ্যান্ড আমাদের এখানে অ্যাডভান্স ব্যাচে স্লট বুকিংয়ের মানে টাইম যাচ্ছে, প্রতিদিনই কিছু না কিছু স্টুডেন্টস হচ্ছে অফলাইনের টাইম বুক করে যাচ্ছে। তো আমি ওইটার ক্যাপশনে লিঙ্কটা দিয়ে দিব আজকে, দরকার হলে যাদের প্রয়োজন তোমরা দেখে নিতে পারো। ওকে, তারপর আমি শর্টলি বলে রাখি আরামবাগ এবং ফার্মগেটে অনেকগুলো ব্যাচ হচ্ছে ভার্সিটির জন্য, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, তবে স্পেশাল ব্যাচ ভার্সিটির জন্য 2টা, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য 2টা, 4টা স্পেশাল ব্যাচ আমি রাখতেছি। এই 4টে স্পেশাল ব্যাচে হইতে পারলে একটু উপকার বেশি পাবা, 4টে স্পেশাল ব্যাচ। আর সেই স্পেশাল ব্যাচগুলোর কী করবো না করবো, কী আছে না আছে, এগুলো হচ্ছে আমি তোমাদেরকে ক্যাপশনে ওই ভিডিও লিঙ্কটা দিয়ে দিব, তোমরা একটু দেখে নিও। আচ্ছা, ওকে। অ্যাডমিশনের জন্য কোনো প্র্যাকটিস বুক কিনলে ভালো হবে, যে কোচিংয়ে যাও ওইখান থেকে দিবে। আচ্ছা, ওকে। তারপর ভার্সিটি, আচ্ছা, সুমি আক্তার বলেছো ভার্সিটি কোচিংয়ে ভর্তি হয়েছি, পাশাপাশি মেডিকেলের জন্য বাসায় টিচার রাখবো, ইনশাল্লাহ ভালোভাবে পড়বো, এভাবে করলে কি চান্স পাওয়া যাবে? এখন তোমার কাছে আমার একটা প্রশ্ন, তোমার টার্গেট কোনটা, ভার্সিটি না মেডিকেল? আমার টার্গেট 2টা, আমার টার্গেট 3টা। আমি চাই ভার্সিটিতেও চান্স পাইতে, মেডিকেলেও চান্স পাইতে, বুয়েটেও চান্স পাইতে, আমি 3টাতে চান্স পেতে চাই। তুমি 3টাতে চান্স পাই গেলা, 3টাতে ভালো র্যাঙ্কে চান্স পাইলা, তুমি পড়বা তো একটা জায়গায়, চান্স মানে ভর্তি হইতে পারবে একটা জায়গায়, তুমি কোনটাতে ভর্তি হইতা? আমি কি কোয়েশ্চেনটা বুঝতে পারছি? তুমি ভালো স্টুডেন্ট ধরো, হ্যাঁ, বাট তুমি কনফিউজড এখনও যে তুমি কিসের প্রিপারেশন নিবা। ওকে, সো আমি অলরেডি অ্যান্সার প্রথমেই দিয়ে দিছি, সেটা হচ্ছে কি বলে যে যদি ভালো স্টুডেন্ট হয় না, এটা দিয়ে প্রথমেই দিয়ে দিছি, এটা অ্যান্সারটা দেখে নিও। তো যে জায়গায় তুমি পড়বে অ্যাকচুয়ালি ফোকাস রাখতেছো, ঠিক সেই জায়গার জন্যই বেশি ফোকাস দাও। তুমি যদি ভার্সিটি প্রিপারেশনের জন্য ফোকাস দাও, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য ফোকাস দাও, মেডিকেল প্রিপারেশনের ফোকাস দাও, তোমার টোটাল ফোকাস 100% ধরে তুমি এবার চিন্তা করো, তোমার 33% ফোকাস যাচ্ছে ভার্সিটি প্রিপারেশনে, 33% ফোকাস যাবে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে, 33% ফোকাস যাবে হচ্ছে মেডিকেল প্রিপারেশনে। তাহলে তুমি দেখা গেল যে 3 জায়গায় সমানভাবে ফোকাস দিছো। কোথাও হচ্ছে তোমার সাথে একজন ফ্রেন্ড যে 100% ফোকাস দিচ্ছে মেডিকেলে, তোমার ফোকাস হয়ে গেলো 33%, সে ভালো করে গেল। তোমার সাথে একটা ফ্রেন্ড যে 100% ফোকাস দিচ্ছে ভার্সিটিতে, তোমার ফোকাস ছিল 33%, তুমি পিছিয়ে গেলা। তোমার সাথে একটা ফ্রেন্ড যে 100% ফোকাস দিচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে, তোমার ফোকাস ছিল 33%, তুমি ওইখানে পিছিয়ে গেলা। তুমি তাইলে বলো তুমি কি চান্স পাবো নাকি সে চান্স পাবে? সো ডিটারমাইন্ড হয়ে যাও। যারা একটু বেশি পড়াশোনা করতে পারতেছো না, মানে কনফিডেন্ট না পারফেক্টলি নিজের প্রিপারেশনের, তারা 100% ফোকাস দিয়ে ভার্সিটি ট্রাই করো, মেডিকেলের দিকে যাইতে চাইও না। 2 নৌকায় পা দিলে মাঝখানে পড়ে যাওয়া লাগে। আর তুমি যদি 3 নৌকায় পা দাও, মানে 2 পা 2 নৌকায়, আরেক হাত দিয়ে আরেকটা নৌকায় রাখলা, তুমি তো আরও আগে পানিতে পড়বা। আমি আগে এক্সাম্পল দিয়ে বুঝতে পারছি, 2 পায়ে 2 নৌকা দিচ্ছ, মানে 2 নৌকার উপর 2 পা, আর আরেক হাত দিয়ে আরেকটা নৌকার মধ্যে রাখছো, মানে 3টা টার্গেট 3 জায়গায় রাখছো। কী হবে বলো? তাইলে হচ্ছে তুমি মাঝখানে খুব অল্প সময়ের মধ্যে পড়বে, একটু স্রোত আসলে পড়ে যাবা। বাট তুমি যদি একটা নৌকায় সলিডলি থাকো, একদম ধরে রাখো শক্ত করে, তুমি কিন্তু পড়বা না, তোমার কিন্তু হয়ে যাবে। এই জন্যই বললাম যাদের টার্গেট সলিড মেডিকেল, খুব ডিটারমাইন্ড, তার মেডিকেলে যাও, ওটা ফোকাসে রাখো। যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং,
ইঞ্জিনিয়ারিংয়ের সাথে ভার্সিটি প্রিপারেশনের জন্য প্রশ্ন ব্যাংকগুলো একটু সলভ করো। আর তাদের টার্গেট ভার্সিটি, তারা খুব বেশি পরিমাণে প্র্যাকটিস করো, রিটেন প্রশ্ন এমসিকিউ প্রশ্ন খুব বেশি পরিমাণে প্র্যাকটিস করো। কারণ তোমাদের সিটে ইঞ্জিনিয়ারিংয়ে বলা হয় না ভাগ বসাইতে আসে, মেডিকেলের জন্য কোচিং করে তারা ভাগ বসাইতে আসে। বুঝছো, তোমরা কিন্তু মেডিকেলের দিকে ভাগ বসাইতে খুব একটা যাও না, ইঞ্জিনিয়ারিংয়ে যাও না। কিন্তু তোমাদের ভার্সিটি টার্গেটের ফলাফলের পিছনে কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের টার্গেটের যে তারাও ভাগ বসাইতে আসে, মেডিকেল যাদের টার্গেট এরাও ভাগ বসাইতে আসে, এরা থাকে মানে মাঝখানে ইউনিভার্সিটি যাদের টার্গেট মাঝামাঝি এরা কিন্তু বিপদে থাকে। এই জন্য এদেরকে আমি সবসময় বলি যে তোর কোনো উপায় নাই, তোর একবারে সব তোর টোটস্থ থাকতে হবে, মুখস্থ না টোটস্থ, মুখস্থের পরের স্টেজ টোটস্থ থাকতে হবে একদম ধুমাধুম। যা যা আছে একটা অধ্যায় বলা মানে যে এই গতি অধ্যায়, ফিজিক্সে গতি অধ্যায় নিয়ে 10 মিনিট বলো, যাতে সাথে সাথে মুখ থেকে একদম 10 মিনিটে তুমি যেটা বলবা সেটা যেন অন্য কেউ আধা ঘন্টায় বলতে না পারে, এরকম স্পিডে তোমার প্রিপারেশন লেকচার মাথা থাকতে হবে। যদি এটা করতে পারো, তুমি লিখিত রাখো, তুমি চান্স পেয়ে যাবা। যদি এভাবে তুমি প্রিপারেশন সেট করতে না পারো, লিখিত রাখো, তোমার চান্স পাওয়ার সম্ভাবনা নাই। স্পেসিফিক আমি তো দেখেছি, এত বছরের এক্সপিরিয়েন্স, এত স্টুডেন্টস পড়াইছে এতদিন ধরে, দেখেছি যে আসলে কী কাহিনী। আচ্ছা ভাই, অনলাইন ভার্সিটির জন্য কয়েকটা একই কমেন্ট। ভার্সিটির জন্য শুধু ম্যাথের কোনো অনলাইন ব্যাচ শুরু করবেন কি না? অলরেডি এটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেওয়া হয়েছে বস, যে ভার্সিটি ম্যাথের জন্য শুধু অনলাইন ব্যাচ, শুধু ভার্সিটি ম্যাথের জন্য আমাদের আছে। এই 1 তারিখ থেকে শুরু হচ্ছে। শুধু অফলাইনের জন্য শুরু হচ্ছে 1 তারিখ থেকে। অফলাইনের সিট অল্প কয়টা, মাত্র 2টা ব্যাচে 50-100 জন নিতে পারবো। কয়েকটা সিট অলরেডি ফিল আপ, কয়েকটা সিট অনেকগুলো সিটই ফিল আপ বোধ হয়, দেখলাম আজ রিসেন্টলি। আরও পুরো কয়েকটা গ্রুপ যোগাযোগ করে গেছে ফার্মগেটে এসে। সো একটু ডিফিকাল্ট, তারপরেও আমি একটু চেক করে দিই, আমাদের নাম্বারে একটু যোগাযোগ করে সিট বুকিং করে রাখো। আর অনলাইনটা পাবা, অনলাইনে একই। অ্যান্ড আমাদের এখানে আমি খুব সহজ করে বলি, অফলাইনে যে ক্লাস নিব, যত মজা করে ক্লাস নিই, একই ক্লাস। আমাদের ভিডিও কোয়ালিটি আমাদের ম্যাথেডার্সের অসাধারণ, কোনো ক্লেম নাই যে ম্যাথেডার্সের ভিডিও খারাপ হচ্ছে, কোনো ক্লেম নাই। মোবাইলে যে ফেসবুক লাইভ ভিডিওগুলো অসাধারণ যায়, একই ক্লাস আমার এখানে টেলিকাস্ট যাবে। তোমরা একই ফ্লেভারে, তুমি তোমার বাসা থেকে, তুমি দিনাজপুর থেকে, তুমি রংপুর থেকে, তুমি বরিশাল থেকে, চিটাং থেকে, খুলনা থেকে, রাজশাহী থেকে, যে কোনো জায়গায় তুমি বাসায় বসে যে ক্লাস করবা, এখানে একই ক্লাস হবে, একই ফ্লেভারে তুমি করতে পারবা। একই হাসি খুশি আড্ডা পরামর্শ এখানে যারা পাবে, অফলাইনে যেখানে কোর্স একটু বেশি যেটা পাবে, সেটা তুমি বাসায় বসে পাবা। আরও তুমি বোনাস পাবা অনলাইনে পড়ার কারণে, সেটা হচ্ছে আলাদা করে আমার সাথে ইন্টারাকশন, আলাদা করে জুম সেশন, যেটা অফলাইনে ফলাফল পাবে না। তো অনলাইনে আমাদের ম্যাথেডার্সের সার্ভিস একটু বেশি যায়, অনলাইনে আমাদের বাচ্চাও বেশি, স্টুডেন্টও বেশি পড়াতে পারে, সার্ভিস বেশি যায়। সো এই জায়গায় আমি এইটুকু গ্যারান্টি, আরেকটা কথা, 100% কমন আসবে, এইটুকু আমি তোমাকে গ্যারান্টি দিতাম। প্রিভিয়াস ইয়ার্সে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় মাস্ট তোমাদের বার, ঢাকা বিশ্ববিদ্যালয় যে প্রশ্ন পাবলিশ ছিল আমি দেখাইছিলাম, হুবহু প্রশ্ন বা টাইপ বেস 100% কমন যাবে, কোনো বিশ্বাস অবিশ্বাস করার সুযোগই নেই এখানে। তোমাদের বার ইনশাল্লাহ কমন আসবে। আচ্ছা গেল, তারপর যেখানে তোমার ভালো লাগবে ভাই সেখানে যাবা। আর অ্যাডমিশনের টাইমটা খুব সেন্সিটিভ, এখানে আসলে বেশি কিছু বলা লাগে না। ওকে, তাহলে যারা মেডিকেল ভার্সিটি এমন ইঞ্জিনিয়ারিং টার্গেট করে, ঈশা গুড কোয়েশ্চেন। আমি একটাকে বললাম যে একটা টার্গেট দিকে ফোকাস করতে, যারা একই সাথে মাল্টিপল জায়গায় চান্স পায়। বুয়েটে যে ফার্স্ট হয়েছে ওর কথা অপিনিয়ন শুনছো? ফার্স্ট ইয়ার থেকে সে অ্যাডমিশনের কন্টেন্টগুলো প্র্যাকটিস করতো, ফার্স্ট ইয়ার থেকে প্রশ্ন ব্যাংকগুলো সব প্র্যাকটিসে ছিল, ফার্স্ট ইয়ার থেকে প্র্যাকটিস করে 2 বছরে সব প্র্যাকটিস হয়ে গেছিলো, সব কিছুই পড়া হয়েছিল। আর আমি তো তোমাকে একটা কথাই বললাম প্রথমেই, যে এই বইটা পুরাই একটা স্টুডেন্ট ভার্সিটিতে ফার্স্ট হচ্ছে, আর একটা স্টুডেন্ট চান্স পাচ্ছে না, পাস করতেছে না, একই বই পড়া। তাইলে কেন? পারফেক্ট গাইডলাইনের অভাব, যে গাইডলাইনটার জন্য তোমরা ভুল করো। আমাদের ব্যাচে এত পোলাপাইন চান্স পাচ্ছে, গাইডলাইনটা খুব ইম্পর্টেন্ট। একটা কমপ্লিট টাস্কের 50% সাকসেস গাইডলাইনের উপর ডিপেন্ড করে, বাকি 50% এফোর্ট এবং পরিশ্রমের উপর। সো যারা ওইভাবে পারফেক্টলি পড়তে পারে, আগে থেকে প্রিপারেশন কমপ্লিট করে রাখতে পারে, এরা কিন্তু অবশ্যই ভালো করবে। অ্যান্ড এদের যদি সম্পূর্ণ আইডিয়া ক্লিয়ার, সেই পরিমাণ ডেডিকেটেড এবং পরিশ্রমী, পরীক্ষার প্রশ্ন তো বই থেকেই হয় রে ভাই, সো সেটা তো পারবাই। বুঝলো না কথাটা? সো সেই জায়গাতে তো অবশ্যই চান্স আসবে। আমারও প্রচুর, আমার নিজেরও তো কয়েকটা জায়গায় চান্স ছিল একই সাথে, ইঞ্জিনিয়ারিংয়ে ছিল, ভার্সিটি ছিল, মেডিকেল স্লিপ খাইছিলাম, আচ্ছা মেডিকেলে ছেঁকা খাইছিলাম পুরোপুরি। কিন্তু তাহলে খাইছিলাম কেমনে? কারণ পড়া তো সলিড জিনিস একই, কিন্তু কজন সেটা ঠিকমতো মেনটেন করতে পারে, তাই না? আর তুমি যদি শুধু ভার্সিটি টার্গেট করে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয় ইউনিট শুধু টার্গেট করবা, এবং ওইটা অস্থির লেভেলে পরীক্ষা দিবা, এবং র্যাঙ্ক তুমি 100-র ভিতর নিয়ে আসবা, তোমার পড়াশোনা হইতে হবে এরকম, টার্গেট ডেডিকেশন থাকতে হবে এরকম। অ্যান্ড সেভাবে তুমি এত বেশি সিরিয়াস থাকবে, এত বেশি পড়বা, তোমার যেন হয়, এভাবে তোমাকে প্রস্তুতি নিতে হবে, তাইলে খেলাটা জমবে, তাইলে তুমি পারবা। আর যদি সেটা তুমি করতে না পারো, যেভাবে পোলাপাইন পাস করে না, তোমারও সেই অবস্থা। আচ্ছা ওকে, আচ্ছা তারপর হ্যাঁ, ভার্সিটির জন্য অনলাইন ব্যাচ শুরু হবে বলতে 1 তারিখ থেকে শুরু হবে, অলরেডি ভর্তি যাচ্ছে বেশ ভালোভাবেই। আচ্ছা তারপর
প্রিপারেশন নিতে চাইলে কি ভাই কোনো একটার জন্য নিব না কি হচ্ছে আমার ইচ্ছা ভার্সিটিতে আমার প্যারেন্টসরা ডাক্তার বানাবে, এটাই তো সমস্যা। ছেলের ইচ্ছা ভার্সিটি টার্গেট, বাবা মায়ের স্বপ্ন ডাক্তারি পড়ানো, হ্যাঁ ছেলে যাবে কোন দিকে? হ্যাঁ বলো, এটাই তো আসলে সমস্যা। এখন তুমি নিজের আজকে এই যে আমাদের সকালবেলা আজকেই হচ্ছে আমাদের হলি ক্রসের একটা 21 ব্যাচের স্টুডেন্ট, আজকে না কালকে 21 ব্যাচের স্টুডেন্ট আসছিল যে স্যার হচ্ছে মেডিকেল টার্গেট। আমি ওকে ডিরেক্ট পরামর্শ এটা দিছিলাম ওর প্যারেন্টসরা, কারণ ও আমার কাছে পড়ছে, আমি জানি ওর প্রিপারেশন, যদিও হলি ক্রসে পড়ে, হলি ক্রসে মেয়েগুলো ফুললি চায়, মানে একটা ট্রেন্ড ওইখান থেকে বিশাল অংশ মেডিকেল চান্স পায়। হ্যাঁ, সো ওইখানে যারা পড়ে সবার টার্গেট রাখে মেডিকেল। ওকে জাস্ট একটা এক্সাম্পল দিছিলাম, কারণ ও আমি জানি যে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রিপারেশন নিয়ে পড়লে তার ইজিলি ভালো একটা র্যাঙ্ক চলে আসবে, আমি জানি সেটা। সে ওইভাবে যদি পরিশ্রম করে সে পারবে 100% কনফার্ম। কিন্তু সে মেডিকেলের জন্য প্রিপারেশনের জন্য যত বেশি স্ট্রেস নেওয়া লাগবে সে সেটা নিতে ক্যাপাবল না। তার প্যারেন্টসরা বলছে মেডিকেলের জন্য, কিন্তু সে কনফিউজ, কারণ সেও জানে কিছুটা ক্যাপাবল না, বাট তারপরেও তার বায়োলজি প্রিপারেশনের ভালো পারে, মেইন সাবজেক্টও বায়োলজি, ম্যাথ পড়ে নাই। কিন্তু সে কোনো কারণে যদি হয়ে যায় মেডিকেল ফোকাস করে পড়ে তাহলে তো হয়ে বেঁচে গেল, কিন্তু কোনো কারণে যদি না হয় তাহলে কিন্তু ভার্সিটিতে হইব না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্ট পাইতো এও পাইব না। কিন্তু ভার্সিটিতে সে ভালো মতো পরীক্ষা দিলে হয়ে যাবে, এটা আমি শিওর। স্টুডেন্টসদের সাথে কথা বলে বা যারা আমাদের কাছে পড়ে আমরা বুঝি, বা পরীক্ষার অ্যাক্টিভিটি এবং হচ্ছে ডেডিকেশন থেকে বোঝা যায়। ওকে, তোকে এই জন্য পরামর্শ দিয়েছিলাম তুমি একটু ভাবো। আমার কাছে মনে হচ্ছে যে তোমার প্রিপারেশনের কেসে তুমি ওই পরিমাণ লোড নিতে পারবা না, যে পরিমাণ প্রেশার লোড মেডিকেলে কোচিংয়ে গেলে তুমি পাবা। সো ওই পরিমাণ লোড তুমি খুব একটা নিতে পারবা না। তারপরে ভাবো, ভেবে তুমি দেখো, বাসায় বলতেছে ঠিকই, বাট আমার কথা বলে তুমি ভার্সিটির জন্য ভালো মতো প্রস্তুতি নেওয়া শুরু করো। ভার্সিটি নিয়ে ভালো মতো পড়লে তোমার ভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয় এই ইউনিটের ভালো সাবজেক্ট চলে আসবে। এটাই সত্য। এখন দেখি ওর সামনে কী করে, আমি আশা করছি। তবে কারণ ওর সিনিয়রও কয়েকজন ছিল এর আগের ব্যাচের হলিক্রসেরই, এরা আমি ভাবছিলাম যে মেডিকেলের জন্য না ভার্সিটি প্রিপারেশন নিবে, কয়েকজনের এরকম হচ্ছে অ্যাজাম্পশন মিলে গেছিলো, মেডিকেলে হয় নাই, এখন পাবলিক ভার্সিটিতে হয় না, খুব কষ্ট লাগছে আমার কাছে। সো এই জিনিসগুলো একটা ফ্যাক্ট। আচ্ছা যাই হোক, ওকে। সো আচ্ছা, আর কার কোনো প্রশ্ন আছে বলো? আচ্ছা ওকে, আচ্ছা গেল, আমি অনেকগুলো প্রশ্ন অ্যান্সার দিলাম। আচ্ছা, কার কোনো প্রশ্ন আছে একটু বলো, তুমি কী প্রশ্ন ফেস করতেছো, কী সমস্যা ফেস করতেছো তুমি একটু বলো। আচ্ছা হ্যাঁ ভাইয়া, অ্যাসপেক্ট ম্যাথ বইটা কয়বার রিভিশন দেওয়া লাগবে মিনিমাম? এখন ফ্যাক্ট হচ্ছে বই রিভিশন দিয়ে যদি চান্স হয়ে যেতে তো হয়েছিলি। এখন একটা মানে পারফেক্টলি বুঝে শুনে পড়তে হবে, প্রচুর পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিয়ে প্রস্তুতিটা আরও শানিত করতে হবে, মাথায় পুরো বই মাথায় নিয়ে নিবা, যে কি আছে না আছে প্রত্যেকটা জিনিস মাথায় সেট করে ফেলবা, এইভাবে ফোকাস করে পড়ে। হ্যাঁ, তাইলে হবে। একটা বই যা যা আছে সব কিছু একদম মাথায় থাকবে, টোটাল একটা টপিক অধ্যায়ের যা যা আছে প্রত্যেকটা জিনিস তোমার মাথায় থাকতে হবে, তাইলে খেলা হবে। তাহলে দেখবো যে সিরিয়াল ভালো আসতেছে। একটা জিনিস, প্রত্যেকটা জিনিস, একটা অধ্যায়ের প্রত্যেকটা জিনিস তোমার মাথায় থাকতে হবে, তাই দেখবো যে ভালো করতেছ। আচ্ছা ওকে, হ্যাঁ শুভ্র শুভ একটা কথা বলছো, অনলাইনে কোনো ভাইয়ের কাছে পড়ে অফলাইন এক্সাম ব্যাচে এক্সাম দেওয়া কতটুকু যৌক্তিক, দ্যাটস গুড আইডিয়া। অনলাইনে তোমরা হচ্ছে ফুল সিলেবাসের জন্য যারা দূরের স্টুডেন্ট ঢাকায় আসতে পারতেছো না, ঢাকায় আসলে কিন্তু ভাই বিপদ আছে অনেক, প্রচুর খরচ এবং এর এনভায়রনমেন্টের সাথে অ্যাডজাস্ট করা প্রচুর ডিফিকাল্ট কাজ। আমি এটা নিয়ে দরকার একটা ভিডিও দিব, আরেকদিন লাইভ এটা নিয়ে বলবো তোমাদের সাথে, আর একদিন পর একটা লাইভ দরকার আসবো। হ্যাঁ, এগুলো নিয়ে ঢাকায় পড়াশোনার ব্যাপারে, কোচিংয়ের ব্যাপারগুলো নিয়ে প্রথমত অনেক টাকা কিন্তু খরচ যাবে, এবং যারা ঢাকার বাড়ি থেকে আগে অনেক কষ্ট করে ছেলেরা, এবং এত জঘন্য ইনভায়রনমেন্ট থাকে ঢাকার ম্যাচগুলোতে, এরা মানে ম্যাক্সিমামে জন্ডিস টাইফয়েড এগুলো হয়ে যায়, খুব কষ্ট করে। তো আমি অনুরোধ করব যারা ভালো পড়াশোনার জন্য ঢাকায় আসতে যাচ্ছ তারা এবার আইসো না ঢাকায়, তারা কী করো, বাসায় বসেই এই যে কোচিংগুলোর যে নিকটস্থ যে কোনো একটা কোচিংয়ে জয়েন্ট হইতে পারো, এক্সামগুলো ডেইলি বেসিসে দিবা। আর অনলাইনে যে ভাইয়াদের স্পেশাল ব্যাচ আছে এই ব্যাচগুলোতে ভর্তি হবে। আমাদের স্পেশাল একটা কোর্স তো আমরা লঞ্চ করেছি, আমি জাহিদ স্যার তারপর হচ্ছে অপু ভাই মিলে, হ্যাঁ, ভার্সিটি অ্যাডমিশনের জন্য। এটাতে জয়েন্ট হইতে পারো, এটা অনেক বড় একটা টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করবে। আর অথবা আমাদের ভার্সিটি ম্যাথে আলাদা কোর্স আছে, সেখানেও জয়েন্ট হইতে পারো, সেটাও কিন্তু একই ফ্লেভার পাবা, অফলাইনে ক্লাস অনলাইনে ক্লাস একই ফ্লেভার, একই জিনিস পাবা, একই এক্সাম সিস্টেম যাবে। সো এটা কাজে লাগতে পারে। আর হচ্ছে তবে তারপর ডিটারমেন্ট থেকে ঢাকায় আসতে পারো, কিন্তু এটা একটু কষ্টকর, অনেক কষ্টকর ঢাকায় এসে কোচিংয়ের জন্য ক্লাস করা কোয়াইট কঠিন কাজ হয়ে দাঁড়ায়। ওকে আচ্ছা ওকে, আদনান ফাইজ, আচ্ছা ঠিক আছে। তারপর হ্যাঁ, সো তাহলে আচ্ছা
ওকে, অলমোস্ট ডান উই আর। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক দোয়া রইল। আরেকটা লাইভে আমি সামনে অ্যারেঞ্জ করতে যাচ্ছি বা করবো তোমাদের অপিনিয়ন নিয়ে। সেকেন্ড পেপার পরীক্ষাটা দাও। সেকেন্ড পেপারের জন্য তাহলে একটা সাজেশন আমি হচ্ছে ডেভেলপ করবো। আচ্ছা, ইশরাত বলতেছে ভাই আমি হার্ড ওয়ার্ক করতে রাজি আছি, কিন্তু ভাইয়া এক্স স্যারের কাছে প্রাইভেট পড়বো অফলাইন অ্যান্ড কোচিং এক্সামের জন্য ভর্তি হবো, এভাবে হলে আমার কি কভার হবে পুরো সিলেবাস কমপ্লিট করতে? আমার অপিনিয়ন হচ্ছে এটা, তোমরা তো এবার এই জায়গায় এবার খুব ভালো সুবিধা পাচ্ছ এর সাথে। সেটা হচ্ছে তোমরা অফলাইনে যে কোনো কোচিংয়ে জয়েন্ট হওয়ার পরেও অনলাইনে হচ্ছে ভাইয়াদের ব্যাচে থাকো। অনলাইনে যে ভাইয়াদের ব্যাচে স্টুডেন্টস বেশি, এই ব্যাচগুলোতে থাকো। কারণ হচ্ছে এই জায়গায় সুবিধা যেটা পাবা যে এখানে ক্লাস, আর তুমি অফলাইনে কোনো ভাইয়ের কাছে যদি প্রাইভেট পড়তা তোমার এলাকায়, নট ঢাকা, তোমার এলাকায় বা ঢাকারই কোনো পপুলার টিচার না হইলে, তাইলে কিন্তু যায়ও না, কইরো না। কারণ এক্সপিরিয়েন্স খুব ইম্পর্টেন্ট, এবং এক্সপিরিয়েন্স অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট। এখন ভালো এক্সপিরিয়েন্স টিচারদের কাছে না হইলে চান্স, অ্যাডমিশন জিনিসটা কিন্তু আসলে ছেলে খেলা না। অ্যাডমিশন জিনিসে কিন্তু আসলে সিরিয়াসনেস কম রাখা যাবে না, এটা কিন্তু মাথায় রাখো। অ্যাডমিশন জিনিসে কিন্তু সিরিয়াসনেস কম রাখা যাবে না। সো অনেক স্টুডেন্ট ভালো করে না হচ্ছে টিচারের দোষে, এটা সত্য। অনেক ভালো স্টুডেন্ট ভালো করে না টিচারের দোষে, কারণ সে ওইভাবে টিচারের কাছ থেকে গাইডলাইন পায় নাই, বা সে যেটা আশা করছিল যে একটু গাইডলাইন টিচারের কাছে পাবে সেটা হয় নাই, বুঝছো? তো এটা হচ্ছে কথা। তো সেই জন্যে এটার জায়গায় আমাদের ম্যাথেটার্স ডেফিনেটলি ওয়ান অফ দ্য বেস্ট ম্যাথের জন্যে। আর অফলাইনে কোনো একটা কোচিং করে যদি ঢাকায় না মেনটেন করতে পারো আমাদের অফলাইন, তাহলে অনলাইনটা মাস্ট মেনটেন করো। এটা বা যে ভাইদের ক্লাস ভালো বুঝো, এই ভাইদের ক্লাস মেনটেন করো, এটা করো। আচ্ছা, ওকে, তাহলে আর কারো কোনো প্রশ্ন আছে? আমরা লাইভ শেষ করতে যাচ্ছি। আচ্ছা, আমরা অপিনিয়ন শেষ করতে যাচ্ছি। আচ্ছা, ওকে। হ্যাঁ, ভার্সিটিতে ম্যাথ যদি না দাগাও আর ভার্সিটি প্রিপারেশনতে যাও, এটাও কিন্তু ভেজাল, বিপদযুক্ত সিচুয়েশন। তার কারণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যাথ না দাগাইলে ইঞ্জিনিয়ারিং অনুষদের একটা সাবজেক্টও পাবা না, বুঝছো? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যাথ না দাগাইলে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি অনুষদে একটা সাবজেক্ট পাবা না। অন্যান্য ভার্সিটি কিন্তু ম্যাথ না দাগাইলে খবর আছে, বহুত ঝামেলা। তো যারা ম্যাথ বাদ দিয়ে প্রিপারেশন নিতে যায়, এরা কিন্তু অ্যাডমিশন টেস্টে কম সফল, কারণ ম্যাক্সিমাম জায়গায় ম্যাথ লাগে, এবং তখন কিন্তু আটকে যায়। যতটুকু সে কিন্তু এফোর্ট দেয়, তারা কিন্তু পরিশ্রম করে, কিন্তু আটকে যায় কিছু কেসে। আচ্ছা, এখন বুয়েট, কুয়েট, চুয়েট, রুয়েট, বুটেক্স এইগুলো ভার্সিটিগুলোতে কীরকম মার্ক বা জিপিএ চাই অ্যাডমিশনের কেসে? ভাই এবার এই বছর সামনে গত বছরটার সার্কুলার নিয়ে কিছু বলে লাভ নাই, বোর্ড পরীক্ষা হয় নাই। এই বছরের সার্কুলার নিয়ে বলা যাবে না, বোর্ড পরীক্ষা এবার ভিন্নভাবে হয়েছে। তোমাদের পর সার্কুলারে কী হবে বলা যাচ্ছে না। বিগত বছরগুলোর সিস্টেম একরকম ছিল। আমাদের বোটেক্সে হচ্ছে এই জিপির উপর মার্কস, সব ভার্সিটি অ্যাকচুয়ালি জিপির উপর মার্কস থাকে, সলিড ভর্তি পরীক্ষার মার্কস থাকে। কিন্তু তোমাদের বার অ্যাকচুয়ালি এখনকার যে ভর্তি বোর্ড এক্সামের সিস্টেম, এখানে আসলে মার্কিং কী করবে না করে বোঝা যাচ্ছে না, কিছু বলা যাচ্ছে না। আচ্ছা, তো ওই জন্যে ওগুলো নিয়ে টেনশন নিও না। তুমি ভালো করে পড়া দরকার তোমার, সেটা পড়বা। সহজ কথা, তোমার ভালো করে পড়া দরকার, তুমি সেভাবে পড়বা, ভালোভাবে প্রস্তুতি নিবা, সব কিছু A to Z ভালো মতো শেষ করবা, দেখবা তোমার হয়ে গেছে ইনশাল্লাহ। ঠিক আছে, সবার জন্য শুভকামনা। আমি ডিসক্রিপশনে আমাদের ম্যাথেটার্সের লাস্ট যে ভিডিওটা আমি নিয়েছিলাম এই অ্যাডমিশন নিয়ে, আমি এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ওকে, যাদের মনে হবে যে একটু দেখি, প্রয়োজন মনে করবা, ফিল করবা, তারা দেখতে পারো। আর হচ্ছে অফলাইনে আসলে আমার মনে হয় না খুব একটা দেরি করে ডিসিশন নিলে সিট পাওয়া পরে। এটা অফলাইনে একটু সমস্যা আসলে। অফলাইনে কেন আমরা নিচ্ছি অল্প কয়েকজন স্টুডেন্ট অফলাইনে, অনলাইনে কিন্তু তোমার সমস্যা নেই। অনলাইনে কিন্তু যত খুশি তত সমস্যা নেই। অনলাইনে তাড়াতাড়ি ভর্তি হয়ে তাও আগে থেকে ভর্তি হয়ে থাকতে পারলে একটা ডিটারমাইন্ড থাকতে পারবা, একটু ডিটারমাইন্ড থাকতে পারবা। তো যেখানে ভালো লাগে সেখানে জয়েন্ট হও, ট্রাস্টেড জায়গায় যাও একটু, যে জায়গাগুলোতে স্টুডেন্টস গ্যাদারিং ভালো, স্টুডেন্টসরা পছন্দ করতেছে এবং সার্ভিস ভালো দেখতেছো, একটু চেষ্টা করো। আর আমাদের এবারে অ্যাডমিশনটা ইনশাল্লাহ অনেক ভিন্ন রকম হবে, অসাধারণ রকমের। এত বেশি কাজ গেছে এবার করা হচ্ছে ব্যাকএন্ডে, আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।